আজকের এই ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর যে গণিত অধ্যায়টি রয়েছে, গণিতের প্রথম অধ্যায়, সেই গণিতের প্রথম অধ্যায়ের একবারে প্রথম পেজ থেকে শুরু করে আহ, অধ্যায় একের অর্থাৎ প্যাটার্নের যতগুলো অঙ্ক রয়েছে আমরা সবগুলো অঙ্ক করে দিব, যতগুলো কাজ রয়েছে সবগুলো কাজ করে দিব, যতগুলো তোমাদের বোঝানোর নিয়ম নীতি রয়েছে, অর্থাৎ সোজা কথা যদি আমি বলি, প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে প্রথম অধ্যায়ের লাস্ট পৃষ্ঠা পর্যন্ত আমরা সম্পূর্ণ আজকের এই একটি ভিডিওতেই কমপ্লিট করে দেবো। অর্থাৎ আজকের এই একটি ক্লাস দেখলে তোমাদের প্রথম অধ্যায় থেকে আর কোনো সমস্যা থাকবে না এবং সম্পূর্ণ প্রথম অধ্যায় কভার হয়ে যাবে। তো চলো আমরা প্রথম অধ্যায়টি শুরু করি। তো ফার্স্ট অধ্যায়ের নাম হলো আমাদেরকে প্রথম অধ্যায়, যার নাম হলো প্যাটার্ন। তো এখানে বেশ কিছু লাইন লেখা রয়েছে তোমাকে বোঝানোর জন্য প্যাটার্ন কি। তো এখানে তোমাকে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো প্যাটার্ন কি। এখানে দেখো কিছু বিবরণ দেওয়া আছে যা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়নি, তাই আমি এটাকে স্কিপ করব। তো এখানে বলা হয়েছে প্যাটার্ন। তো আমরা এখানে দেখলে বুঝতে পারবো যে প্যাটার্ন বিষয়টা কি। এখানে যদি তুমি ভালো করে খেয়াল করো, দেখো লেখা রয়েছে নিচের প্রথম চিত্রের টাইলস গুলো লক্ষ্য করি। এই যে প্রথম চিত্র, এই টাইলস গুলো তুমি লক্ষ্য করো। দেখো এখানে কিন্তু দুইটা টাইলস এভাবে আছে, এভাবে আছে দুইটা টাইলস, আর এই পাশে কিন্তু দুইটা টাইলস খারাপ ভাবে আছে, ঠিক আছে। তো আবারও দুইটা টাইলস এভাবে আছে, আবার এই দুটো টাইলস খারাপ ভাবে আছে। যদি লক্ষ্য করি এর এর বাইরে কিছু আমরা দেখতে পাচ্ছি না। এগুলো একটু প্যাটার্নে সাজানো হয়েছে, এগুলোকে একটা প্যাটার্নে সাজানো হয়েছে, মানে দুইটা একরকম, দুইটা এরকম, দুইটা এরকম, দুইটা এরকম। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশাপাশি পাশের টাইলস লম্বাভাবে সাজানো হয়েছে, যেমনটা বললাম যে দুইটা আড়াআড়ি তারপর দুইটা লম্বাভাবে সাজানো হয়েছে। সাজানোর এই নিয়মকে একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। তো এই হলো বিষয়। তো আমরা আগে মূল পয়েন্টগুলো দেখবো, তারপর আমরা এখান থেকে মূল যে লাইনগুলো সেগুলো পড়বো, কারণ এতগুলো আমাদের জিনিস কিন্তু পড়ে লাভ হবে না। তো এগুলোকে লক্ষ্য করলে তোমরা খেয়াল করতে পারবে, এই যে দ্বিতীয় যে চিত্রটি রয়েছে যদি খেয়াল করো, লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে, দেখো এখানে প্রথম সিঁড়িতে রয়েছে এক, পরের সিঁড়িতে এই এক রয়েছে এখানে বসানো, আর এই এক রয়েছে এখানে বসানো। যদি ভালো করে খেয়াল করো দেখো এই কোণা বরাবর সবগুলো কিন্তু একই রয়েছে। আবার যদি খেয়াল করো এই কোণা বরাবর যেগুলো রয়েছে এগুলো কিন্তু সব এক রয়েছে। কিন্তু তুমি যদি খেয়াল করো এই মাঝখানের বিষয়টা হলো এই যে এই দুইটা যে দুইটা রয়েছে এই দুইটাকে যোগ করে কিন্তু এই জায়গায় নামানো হয়েছে। তারপর যদি তুমি খেয়াল করো দেখো এইটাকে আর এইটাকে যোগ করে 3 নামানো হয়েছে, তারপরে এইটাকে যোগ করে 3 নামানো হয়েছে। সেম ভাবে তো এখানে তুমি যদি খেয়াল করো সেম ভাবে দেখো এখানেও চিহ্ন দেওয়া হয়েছে, এই 1 আর এই 3 যোগ করে 4 নামানো হয়েছে। সেম ভাবে কি এই 3 আর এই 3 যোগ করে 6 নামানো হয়েছে, তারপরে এই 3 আর এই 1 যোগ করে 4 নামানো হয়েছে। তো এটা একটা কিন্তু প্যাটার্নের সারি। আচ্ছা, এখানে নিম্নোক্ত বিষয়টা জিনিস জানতে হবে। তো প্রথম আমাদের বুঝতে হবে প্যাটার্ন জিনিসটা কি। তারপর 2 নাম্বার মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে প্যাটার্নের মাধ্যমে। সেক্ষেত্রে প্যাটার্নের মাধ্যমে যদি মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয় তার আগে তোমাকে জানতে হবে মৌলিক সংখ্যাটা কি। এখানে যদি দেখো লেখা আছে আমরা জানি যে একের চেয়ে বড় যে সংখ্যাকে এক বা সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যার গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। তার মানে মৌলিক সংখ্যাকে যে সংখ্যাকে এক ব্যতীত অন্য কিছু দ্বারা ভাঙা যায় না সেটা হলো মৌলিক সংখ্যা। ইরাটোসিয়ানাস সাকনের সাহায্যে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে একটি চার্টে লিখে এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি এবং এর গুণিতকগুলোকে কেটে নেই, মানে 2 এর যে গুণিতক আছে মানে নামতার মধ্যে যেটা পড়ে সেগুলোকে আমরা কেটে নেই। এরপরে ক্রমান্বয়ে 3 এর গুণিতক 5 এবং 7 মৌলিক সংখ্যার গুণনীয়কগুলো কেটে নেই। তালিকায় যে সংখ্যাগুলো কেটে রইলো সেগুলোই হলো মৌলিক সংখ্যা। তোমাকে যদি আমি একটু দেখাই, এখানে দেখো একটা তালিকা ছক দেওয়া রয়েছে, এখানে বেশ ম্যাক্সিমাম কাটা দেখতে পারছো। প্রথমে এখানে বলা হয়েছে 2 আমরা ছোট একটি সংখ্যা নেই, বা 2 এর যে মৌলিক সেগুলো কেটে দিই। যেমন 2 এর মৌলিক ছিল কত 4, সেটা কেটে দিয়েছে। তারপর 6, তারপর কত 8, তারপর হলো 10, তারপর হলো 12, তারপর তোমার কত 14, 16, তারপর তোমার কত 18, তারপর তোমার কত 20, 24, যতগুলো জোড় আছে সবগুলোই কিন্তু এগুলো কি সংখ্যা 2 এর গুণিতক বা 2 এর নামতার মধ্যে এগুলো কিন্তু রয়েছে। আমি জাস্ট এই 30টা দিয়ে বোঝাচ্ছি, তো বাকিগুলো কিন্তু এইভাবেই করা রয়েছে। তারপর বলছে 3 এর পরবর্তী সংখ্যা হলো 3। এবার 3 এর নামতা অনুসারে কেটে দিই। 3 এর নামতা 3, 3 দুগুণে 6, তাহলে এটা কাটা। তারপরে কত 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 9 21, তারপর কত 3 7 21, 21 এর পর 24,
24 পর কত 27, 27 পরে হলো 30, তাহলে এটা কেটে গেল। তারপর আমরা 5 একটি মৌলিক সংখ্যা নিলাম, এরপর 5 এর নামমাত্রা সরিয়ে দেব। 5 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। আমি জাস্ট 30টা দিয়ে বোঝাচ্ছি, বাকিগুলো তোমরা বুঝে নিবা। তারপর তাহলে আমরা এটা নিয়ে নিলাম, 6 তো কাটা গেল, তাহলে 7 7 কিন্তু কাটা যায় না, তাহলে এবার 7 এর নামমাত্রা কাটবো। 7 7 দুগুণা 14, 3 7 21, দেখো 21 তো কাটা হয়ে গেছে। তারপর কত 4 7 28 কাটা হয়েছে। তারপর যদি খেয়াল করি 4 7 28, তারপরে গেলে 30 এর বাইরে চলে যাবে, আমি ওটা দেখাবো না। তারপর কি 8 কাটা গেল, 9 কাটা গেল, 10, এখানে দেখো মোটামুটি সবই কাটা গেছে। এবার 11 রইলো, এবার 11 নামতে ওটা কাটো। 11 11 দুগুণে 22, 3 11 33, এদিকে বাইরে গেল, আমরা ওদিকে যাব না। তো এরকম ভাবে আসলে কেটে কেটে এরা বলছে মৌলিক সংখ্যা এগুলো। তার মানে মৌলিক সংখ্যা কত? প্রথম মৌলিক সংখ্যা 2, এটা সাইডে একটা নোট খাতায় লিখে নিবা, ঠিক আছে? 3, তারপরে 5, তারপরে কত 7, তারপরে তোমার হলো 11, তারপরে হলো 13, 17, তারপরে 19, 23, এখানে 29, এখানে দেখতে পাচ্ছ 31। এই সবগুলো সংখ্যা লিখে নিবা যে কোন কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। এগুলো কিন্তু সবগুলো মৌলিক সংখ্যা, এবং এই সংখ্যাগুলোকে যত ভালো করে পারো মুখস্থ করে নিবা, তাহলে পরবর্তীতে যে অঙ্কগুলো রয়েছে এগুলো করতে সুবিধা হবে। তো আমরা এই অঙ্কগুলোতে যাওয়ার আগে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে, যেমন মৌলিক সংখ্যা কি, তারপরে যে মৌলিক সংখ্যা কি, তারপর গুণনীয়ক কি, প্যাটার্ন কি, আমরা এই জিনিসটা আগে দেখে নিব। তো চলো আমরা একটা সাইড নোট করে নিই। সর্বপ্রথম তোমরা তোমাদের খাতায় এই মৌলিক সংখ্যা সম্পর্কিত যে ছকটা আছে, এখান থেকে যে সংখ্যাগুলো কাটা যায়নি সেগুলো আগে তোলো, তার পরবর্তীতে আমরা দেখবো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বিশেষ নোটে তোমাদেরকে নিয়ে এসেছি। আর নোটটা দেখো, প্রথম অধ্যায়ের জন্য যে প্যাটার্নের যে প্যাটার্ন নোটটি থাকে আমাদের, সেটা এখানে বলেছে প্যাটার্ন কি। তো প্যাটার্ন সম্পর্কিত এই যে এখানে যা রয়েছে এতটুকু তোমাকে মুখস্থ রাখতেই হবে। গণিত প্যাটার্নের প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যাস করা। প্যাটার্নের যে কোনো গাণিতিক বিশ্লেষণকে সহজতর এবং সহজবোধ্য করে তোলে। শিশুর লাল নীল আলাদা করা, তারপর 5 এর গুণিতক শেষের সংখ্যাটি 0 বা 5 হয়, এগুলো হচ্ছে প্যাটার্ন। এবার কথা হলো মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা কি যদি আমরা খেয়াল করি, এক থেকে বড় যেই সব সংখ্যা যার এক বা সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে মৌলিক গুণনীয়ক বলা হয়। যেমন 2 3 5 7, আরো কিন্তু ছিল যেগুলো তোমাদেরকে অবশ্যই ওই জায়গা থেকে ওই ছক থেকে নিয়ে নিতে হবে। 2 হচ্ছে সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা, মানে এই 2 ব্যতীত অন্য কোনো সংখ্যা নেই যেটা জোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা। এছাড়াও তোমাদের জানতে হবে হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? 1 থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সহজ বাংলায় বললে 1 থেকে বড় যে কোনো সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এভাবে যে সংখ্যা নিবা সবগুলোই কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তারপর ক্রমিক সংখ্যা, যে কোনো সংখ্যার সাথে 1 যোগ করে তার পরবর্তী ক্রমিক সংখ্যা পাওয়া যায়। যেমন ধরো এখানে কত, এখানে রয়েছে তোমার 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7, এভাবে যে সংখ্যার সাথে 1 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায় সেটা হলো তোমার কি সংখ্যা? ক্রমিক সংখ্যা। তারপর তোমাকে বুঝতে হবে ম্যাজিক বর্গ সংখ্যা কি বা ম্যাজিক বর্গ বিষয়টা কি। ম্যাজিক বর্গ এমন একটি ছক যার পাশাপাশি ও উপরের নিচের ঘর সংখ্যা সমান এবং প্রাপ্ত সংখ্যাগুলোর উপর নিচ ও পাশাপাশি ও কর্ণ অনুযায়ী যোগ করলে প্রত্যেক ক্ষেত্রে যোগফল একই হয়। তো আজকের ক্লাসে আমরা এই যে বেসিক ধারণা, মানে প্যাটার্ন সম্পর্কে যতটুকু আমাদের ধারণা বা পড়তে হবে ততটুকু আমরা দেখে নিলাম। চেষ্টা করবো সেটা হলো সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। এবং যারা আমাদের এই ক্লাসটি সর্বপ্রথম দেখছো অর্থাৎ পূর্বের ক্লাসগুলো দেখোনি, তাদের অবশ্যই রিকমেন্ড করবো পূর্বের ক্লাসগুলো দেখে নিবা। কেননা পূর্বের ক্লাস না দেখে তুমি হঠাৎ করে যদি এই ক্লাসে আসো সেক্ষেত্রে ক্লাসটি তোমার বুঝতে সমস্যা হতে পারে। তবে আমরা চেষ্টা করব যেন তোমার বুঝতে কোনো অসুবিধা না হয় এবং সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো এখানে প্রশ্ন কি এবং উত্তর কি এবং কেন সেই প্রশ্নের উত্তরটা আমরা দিচ্ছি বা কি কারণে এরকম উত্তর হচ্ছে, অন্যরকম কোনো উত্তর হবে কিনা, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাশন করব। ফার্স্ট সম্পর্কে আমরা শিখাচ্ছিলাম প্যাটার্ন, অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর যে প্রথম অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে আমরা প্রথমে রয়েছে তোমাদের উদাহরণে, যেটা তোমাদের পৃষ্ঠা নম্বর সম্ভবত 3 নম্বর পৃষ্ঠা থেকে আমরা 2 নম্বর পৃষ্ঠার নিচে দিকে দেখো, তোমাদের বইয়ের 2 এর পৃষ্ঠার নিচে দিকে দেখো কিছু উদাহরণ রয়েছে, যেখানে উদাহরণে আমাদের করতে হবে প্রথমে প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। এখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যার পরবর্তী আরো 2টি সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে।
যে এরপর দুইটা সংখ্যা কত হবে। দেখো প্রথম সংখ্যা আছে 3, তারপরে হচ্ছে 10, তারপরে কত 17, তারপর হলো 24, তারপরে 31। তাহলে পরের সংখ্যাটা কি হবে আর পরের সংখ্যাটা কি হবে, এগুলো আমরা প্যাটার্নের সাহায্যে নির্ণয় করতে পারি। তো দেখো এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমাদের জানা উচিত যে এই দুইটা সংখ্যার মধ্যে ব্যবধান মানে পার্থক্য কত আছে। তো এই দুইটার মধ্যে পার্থক্য কত আছে, এই দুইটার মধ্যে পার্থক্য কত আছে যদি এইভাবে আমরা বুঝি, তাহলে কিন্তু আমরা পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করতে পারবো। যেমন এখানে যদি আমরা সমাধানটা খেয়াল করি, এখানে বলছে তালিকার সংখ্যাগুলো, মানে এই যে সংখ্যা আছে সেগুলো। প্রথমে আছে 3, 10, তারপর 17, তারপর তোমার কত 24, তারপর 31। যদি খেয়াল করি এই এখানে 3 আর এই যে তোমার 10, এই 3 আর এই 10 এর মধ্যে পার্থক্য রয়েছে কত 7। আরেকভাবে বলতে পারি যে এই 3 আর এই 7 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা 10 পাই। ঠিক আছে, সেম ভাবে এই 10 আর এই 7 17 এর মধ্যে পার্থক্য কত 7। ঠিক আছে, সেম ভাবে এই যে তোমার কত 17 আর হলো 24 এর মধ্যে পার্থক্য কত, এর মধ্যে পার্থক্য হলো 7। তারপর হলো 24 আর হলো 31 এর মধ্যে পার্থক্য কত, এর মধ্যে পার্থক্য হলো 7। যদি খেয়াল করে সবগুলোর মধ্যে পার্থক্য 7। আরেকভাবে বলতে পারি যে এখানে যে 7 রয়েছে মানে 3 রয়েছে, এই 3 এর সাথে যদি 7 যোগ করি, এটা আর এটা যদি যোগ করি তাহলে কিন্তু হয় কত 10। 3 আর 7 যোগ করলে 10 পরবর্তী সংখ্যা। আবার এই 10 আর যদি 7 যোগ করি তাহলে কত 10 আর 7 যোগ করলে 17, যেটা হলো পরবর্তী সংখ্যা। তারপরে এখানে কত 17 আর 7, 17 আর 7 যোগ করলে হয় 24, যেটা এই সংখ্যাটা। ঠিক আছে, পরবর্তী সংখ্যা। তাহলে এই 17 আর এই 24 আর 7, 24 আর 7 যোগ করলে হয় 31, পরবর্তী সংখ্যা। তার মানে এখানেও পার্থক্য হবে কত, পার্থক্য হবে 7, এখানেও পার্থক্য হবে কত 7, এখানেও হবে 7, এখানেও কত হবে, এখানেও হবে 7। বোঝানোর জন্য দেখা দিচ্ছে, এটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে আছে 31, 31 এর সাথে আমরা যোগ করব 7, তাহলে 31 এর সাথে যোগ করলে কত হয়, 31 আর 7 যোগ করলে হয় 38। তার মানে এই সংখ্যাটা হবে হলো 38। তারপর 38 আর 38 এর সাথে যোগ করব 7, 38 এর সাথে যোগ করলে হয় কত 45। তার মানে পরবর্তী দুটো সংখ্যা হবে, একটা হবে 38, একটা হবে 45। তো কিভাবে হচ্ছে বিষয়টা, তো আমরা এখানে যতটুকু লেখা আছে লিখবো, আর এই বিষয়টা তোমাদের বোঝানোর জন্য আমি দিলাম, অর্থাৎ আমার নীল রঙের যে লেখাগুলো আছে তোমাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত 7 দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 7, মানে প্রতিবার কিন্তু পার্থক্য কত করে হচ্ছে 7 করে। অতএব পরবর্তী দুইটা সংখ্যা হবে পূর্বের যে সংখ্যা আমি যেমন বললাম যথাক্রমে 31 এর সাথে আমরা 7 যোগ করব, যেটা হলো 38। কিভাবে হয়েছে দেখালাম। তারপর আমরা 38 এর সাথে আবারও কি যোগ করব, 7 যোগ করলে হবে 45, মানে একটা হলো 38, একটা হলো 45, যেমন এখানে আমি দেখালাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এই উত্তরটা হয়ে গেল। এর পরবর্তী আমরা ক্লাসে পরের উদাহরণ, মানে 3 নাম্বার 3 পেজ নাম্বার 3 এ তোমাদের বইয়ের পেজ নাম্বার 3 উদাহরণ নাম্বার 2 আমরা দেখব। এখানে কি বলা হয়েছে দেখো, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, মানে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। সেটা কত 1, 4, 9, তোমার কত 16, 25। আমাদের সেম কাজ, খালি দেখতে হবে এদের মধ্যে পার্থক্য বা পরিবর্তনটা কি রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা লিখব প্রদত্ত সংখ্যাগুলো বা তালিকায় প্রদত্ত সংখ্যাগুলো আমরা এটা লিখে নিব। তো 1, 4, 9, 16, 25 সবগুলো লিখলাম। যদি খেয়াল করি 1 থেকে 4 আসবে কত 3, পার্থক্য হলো কত মানে বিয়োগ করলে পাবো 3, 4 থেকে 1 বাদ দিলে 3। তারপর 9 থেকে যদি 4 বাদ দিই তাহলে থাকবো 5। ঠিক আছে, তো যদি 16 থেকে তোমার 9 বাদ দিই তাহলে পাবো 7। সেম ভাবে 25 থেকে যদি 16 বাদ দিই তাহলে থাকবে হলো 9। তো খেয়াল করো পার্থক্যটা কি হচ্ছে, পার্থক্য তো প্রত্যেকবার করে 2 করে বাড়তেছে। প্রথমে হলো 3 থেকে 2 বাড়ছে, তাহলে কত 7, 5, 5 থেকে আবার 2 বাড়ছে, 5 থেকে 2 বললে 7, 7 থেকে 2 বাড়ছে তাহলে কত 9। তাহলে এর পরবর্তী কত 9 থেকে 2 বাড়বে, 9 থেকে 2 বাড়লে কত হবে 11, তারপরে 2 বাড়বো, তাহলে 11 থেকে 2 বাদ দিলে কত হবে 11 এর সাথে 2 বাড়লে হবে 13। অর্থাৎ এর পরবর্তী সংখ্যা এটার সাথে এটা যোগ করব এবং এটার সাথে এটা যোগ করব, তাহলে কিন্তু পেয়ে যাবো। দেখো এখানে 25 এর সাথে 11 যোগ করব, তাহলে 25 আর 11 যোগ কেন যোগ করব, এটা তুমি আগে দেখলাম যে এইটা আর এটা যোগ করে আমরা এটা পাই, এটা যোগ করে এটা পাই। সেম ভাবে যদি 25 আর 11 যোগ করি তাহলে কত হচ্ছে তোমার 36, তার মানে এই সংখ্যাটা হচ্ছে হলো তোমার 36। ঠিক আছে, তারপর এই পরবর্তী সংখ্যাটা কত হবে, পরবর্তী সংখ্যাটা নির্ণয় করার আরো টপিক আছে, কিন্তু এখানে বলছে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে, একটি সংখ্যা, তো এটা করে দিছি, আর এটা আমাদের আপাতত আর প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা এখানে লেখা করবো গিয়ে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হলো 3, 5, 7, এগুলো যেগুলো তুমি দেখতে পাচ্ছ। তারপরে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, যেমনটা বললাম যে প্রত্যেকবার পার্থক্য কত করে বাড়ছে 2 করে বাড়ছে। অতএব পরবর্তী সংখ্যাটি হবে যেমন পূর্ববর্তী কত 25, আর এখানে পার্থক্য ছিল 9, তার থেকে 2 বাড়াচ্ছি তাহলে 11। ঠিক আছে, অর্থাৎ 25 + 11 সমান হলো 36, তাহলে সংখ্যাটি পরবর্তী পার্থক্য হলো 36। আশা করি 2 নম্বর উদাহরণটি তুমি বুঝতে পেরেছো। তারপরে 3 নম্বর উদাহরণ, উদাহরণ নম্বর 3 আমরা কি করব,
দেখো বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো, মানে সংখ্যাগুলো আছে তার পরবর্তী একটা সংখ্যা নির্ণয় করতে হবে। প্রথম রয়েছে 1 5 6 11 7 কত 17 28 পরবর্তী সংখ্যাগুলো আমরা সেম ভাবে লিখবো প্রদত্ত সংখ্যাগুলো বা তালিকায় সংখ্যাগুলো, ঠিক আছে। তো যেটা আছে আমরা পুরো সংখ্যাটাকে আগে সাজিয়ে নিয়েছি, দেখো এখানে কিন্তু সাজানো হয়েছে, ঠিক আছে। তো এর পরবর্তী সাজানোর পর আমরা কি করব, পার্থক্য বের করব। তো এই দুটোর মধ্যে পার্থক্য যদি খেয়াল করি, ঠিক আছে, দেখো এই দুটোর মধ্যে পার্থক্য করলে আসবে কত 4, আবার এই দুটোর মধ্যে পার্থক্য করলে 1, এই দুটোর মধ্যে পার্থক্য করলে আসছে কত তোমার, এদের মধ্যে পার্থক্য দেখো এখানে কি দেওয়া আছে তালিকায় যে সংখ্যাগুলো দেওয়া আছে তার কিন্তু আমরা পার্থক্য বাই করা উচিত। তো এইটা যদি আমরা খেয়াল করি, দেখো এই দুটোকে যোগ করে এরা এখানে 6 নামিয়েছে, এই দুটোকে যোগ করে এখানে 11 নামিয়েছে, এই দুটোকে যোগ করে এখানে 17 নামিয়েছে, এই দুটোকে যোগ করে এখানে কত 18 নামিয়েছে, আবার এই দুটোকে যোগ করে এখানে কত নামিয়েছে 45 নামিয়েছে। তো এখানে বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা কত হবে। যদি এমনি খেয়াল করো দেখো তেমন কোনো নির্দিষ্ট কোনো পার্থক্য নেই, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে 4, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে 1, এই দুটোর মধ্যে পার্থক্য আবার দেখো যদি খেয়াল করো এই দুটোর মধ্যে কত 6, এখানে রয়েছে 5, তারপর এখানে যদি খেয়াল করো এখানে দেখো রয়েছে কত, এখানে রয়েছে 6, আর এদের মধ্যে যদি খেয়াল করো এর মধ্যে আবার দেখো রয়েছে 11। তো পার্থক্যের কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, যদি পার্থক্য করতাম তাহলে কোনো ঠিক নেই। তো আমরা কি করব, আমরা তাই উল্টা কাজ করব, এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে। পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল যোগ করলে আমরা এই সংখ্যাগুলো পেলাম। প্রদত্ত সংখ্যাগুলোর একটি প্যাটার্নে লেখা হয়েছে, এটাকে একটা প্যাটার্নে লেখা হয়েছে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান, মানে এই দুইটাকে যোগ করলে দেখো এই দুইটাকে যোগ করলে কত হয় 6, যেটা এই সংখ্যার সমান। তারপর এই দুইটাকে যোগ করলে কত হচ্ছে, এই দুইটাকে যোগ করলে হয় 11, যেটা হলো এটার সমান। আবার এই দুইটাকে যোগ করলে যত হয় 17, সেটা হলো এটার সমান। এই দুইটাকে যোগ করলে হয় 28, যেটা হলো এটার সমান। তার মানে এই দুইটাকে যোগ করলে যা হবে সেটা হলো পরবর্তী সমান, মানে 17 কত, এই 17 আর এই 28 যোগ করে যা হবে এটা হলো পরবর্তী সংখ্যা। তো কত হবে, অতএব পরবর্তী সংখ্যাটি হবে 17 যোগ 28 সমান 45, মানে পরবর্তী সংখ্যা হবে 45। তুমি যদি এখানে খেয়াল করো এই কাজটিতে উল্লেখ করা হয়েছে 0 1 1 2 3 5, তারপর তোমার 8 13, এখানে তারপর রয়েছে কত তোমার 21 অর্থাৎ 21, এখানে রয়েছে হলো তোমার 34 ডট ডট ডট। সংখ্যাটিকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। এইগুলো সংখ্যা হলো ফিবোনাক্কি, ভালো করে মুখস্থ করবে যে ফিবোনাক্কি সংখ্যা বলতে কিন্তু প্রচুর পরিমাণে, ঠিক আছে, প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন আসে যে নিচের কোনটি ফিবোনাক্কি। সেক্ষেত্রে যদি তোমার এই মানটা মুখস্থ থাকে সেক্ষেত্রে তুমি খুব ইজিলি বুঝতে পারবা যে ফিবোনাক্কি জিনিসটা কি। সেক্ষেত্রে প্রশ্ন করেছে কি, দেখো প্রশ্ন করেছে সংখ্যাগুলোকে কোন প্যাটার্ন দেখতে পাও কি, এখানে যে এটা আছে এর মধ্যে কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছি কি, লক্ষ্য করো। আচ্ছা লক্ষ্য করি 2 পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল, অর্থাৎ এই যে 2 রয়েছে এই দুইটা পাওয়া যাচ্ছে কিভাবে, এই দুইটাকে যোগ করে, এই কথাটা বলছে। 3 পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগ করে, মানে 1 আর 3। তো এই 3 পাওয়া যায় কিভাবে, এই দুইটিকে যোগ করে, অর্থাৎ হলো তোমার কত 1 আর 3 কে যোগ করে, 1 আর 2 কে যোগ করে পাওয়া যাচ্ছে 3। আচ্ছা তারপর বলা হয়েছে 21 পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে, এই যে 21 এর পূর্বে কোনটা, এর পূর্বে একটা আছে হলো তোমার এই দুইটা রয়েছে, 21 এর পূর্বে 13, তার পূর্বে হলো তোমার কত 8, মানে পূর্বে দুইটা 8 আর হলো 13। তো বলা হয়েছে এই দুইটাকে সংখ্যাকে যোগ করে পাওয়া যায় 21। কথা কিন্তু সত্য যে পূর্বের দুইটিকে যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করো, মানে এখানে আমরা মোটামুটি কয়টার সংখ্যা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এরপরে আরো 10টি সংখ্যা ফিবোনাক্কি বের করতে হবে। তো সেম যে এই দুইটি সংখ্যা যদি আমরা যোগ করি, মানে 21 আর যদি 34 যোগ করি তাহলে আমরা এই পরবর্তী ফিবোনাক্কি সংখ্যাটি পেয়ে যাব। এইভাবে টোটাল 10টি সংখ্যা কিন্তু আমাদেরকে বের করতে হবে। আর একটা কথা হলো এই পর্যন্ত যারা বুঝতে পেরেছো তারা তাড়াতাড়ি আমাদের কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাইয়া লিখে দাও, আর যারা বুঝতে পারোনি তারা আমাদের কমেন্ট সেকশনে প্রবলেম লিখে দাও। সেক্ষেত্রে আমরা থ্যাংক ইউ লিখলে বুঝতে পারি যে আমাদের কতটা উৎসাহিত পাই আমরা, আর প্রবলেম লিখলে আমরা বুঝতে পারি যে এটা তোমাদের বুঝতে সমস্যা হয়েছে, সেক্ষেত্রে এটাকে আমরা আরেকবার আপলোড করার চেষ্টা করব। তো দেখো, তো আমি পরবর্তী 10টি কাজে চলে যাব। তো চলো আমরা এই 10টি ফিবোনাক্কি সংখ্যাগুলো বের করি। তো তোমরা এটা কিভাবে বের করবা সেটা আমরা যদি বের করি, তো চলো আমরা বের করে নিই। আর পরবর্তী আমরা কি বলেছি, আমরা বলেছি 21 আর 34 কে যোগ করব, তাহলে আমরা লিখবো হলো 21 যোগ 34, 21 যোগ 34, এই দুইটাকে যোগ করলে যে সংখ্যাটা পাবো, মানে এই দুইটাকে যোগ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হবে কি এর পরবর্তী ফিবোনাক্কি সংখ্যা। তাহলে এই দুটোকে যোগ করলে তুমি কত পাবো 5, আর এটা যোগ করলে 5 মানে হলো 55, এর মানে পরবর্তী সংখ্যা হলো 55। এই পরবর্তী ফিবোনাক্কি সংখ্যাটা কত হলো
এটা আমরা পেলাম। 1 নাম্বার একটা পেলাম হলো 55, এই সংখ্যাটা আমরা পেয়েছি কত 55। আচ্ছা 55 পেয়েছে, এবার পরবর্তীটা বাই করব। আচ্ছা পরবর্তী বাই করার জন্য আমরা এই 34 মানে এই 34 আর 55 যোগ করব। যোগ করলে কত হয় তুমি যদি খেয়াল করো, আমরা যদি ক্যালকুলেটর নিয়ে আসি অথবা তোমরা এমনি পারবে, দেখো 3 আর 5 যোগ করলে কত হবে 8, 3 আর 5 যোগ করলে হচ্ছে হলো 8। আচ্ছা আর এদিকে 4 আর এখানে 5, এই দেখো এখানে আমি প্রথমটা যোগ করছি, এবার আমি এইটা আর এইটা যোগ করব, তাহলে দ্বিতীয় 4 আর হলো 5 যোগ করলে হচ্ছে 9, মানে 55 পরবর্তী ফিবোনাকি সংখ্যাটা হচ্ছে কত 89। এবার পরবর্তী আমি দুইটা বাই করছি, পরবর্তীটা বাই করতে, পরবর্তী বাই করার নিয়ম কি 55 এর সাথে আমি এই দুইটা বার যোগ করব। এই যে নিচে প্রত্যেকটা নিচে এভাবে লিখবা, ঠিক আছে, যে এর পরবর্তী কি ফিবোনাকি 34 এর পরবর্তী ফিবোনাকি সংখ্যা হলো তোমার কত 21 যোগ 34, তারপর কি 55 এর পরবর্তী ফিবোনাকি সংখ্যা হলো কত 34 যোগ 55, ঠিক আছে। তো এইভাবে জাস্ট দেখা দিতে হবে, এটা তেমন একটি খুব বেশি কোনো কাজ নাই, ঠিক আছে। তো তারপরে আমরা কি করব, আবারও এই দুইটা যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হলো পরবর্তী সংখ্যা। তোমরা এই 10টি সংখ্যা আশা করি তোমরা বের করতে পারবা। তো লিখবা কিভাবে, আমি লিখার কথাটা বলে দিই, অনেকে বলবো ভাই আমরা করতে তো পেরেছি, বুঝতেও পেরেছি, কিন্তু লিখতে পারছি না। সেক্ষেত্রে তোমরা লিখবা হলো 34 এর পরবর্তী ফিবোনাকি সংখ্যা সমান সমান দিছে, তারপর আমরা এই দুটোকে যোগ করে দেব, 21 যোগ 34 সমান সমান 55। এইভাবে পরের গুলো ধারাবাহিকভাবে লিখবা। আচ্ছা এর পরবর্তী টপিকে আমি আসবো হলো স্বাভাবিক, এখানে বলা হয়েছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলগুলো নির্ণয় করো। ক্রমিক সংখ্যা বলতে আসলে পরপর যে সংখ্যাগুলো থাকে এগুলো বলা হয় ক্রমিক, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলোকে বলা হয় কি সংখ্যা, ক্রমিক সংখ্যা। তো স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো কি করতে যোগ করতে হবে। এখানে এরা বলছে আমি একটা সুপার ট্রিক্স শিখে দেবো, আগে এদের একটু কথাগুলো বুঝিনি, তারপর তোমাদের আমি এমন একটা ট্রিক্স বলে দেবো যেটা তুমি ইজিলিতে করতে পারবা, ঠিক আছে। তো ফার্স্ট আমি এখানে দেখি কি বলছে এরা, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে। যেমনটা আমি বললাম যে একটা চমৎকার সূত্র কিন্তু শিখাবো, তার আগে এদেরটাকে দেখি, আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। তো মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ক, মানে মনে করি 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা, দেখো এখানে 1 থেকে 10 সংখ্যা কি ক্রমিক বলতে পরপর সংখ্যা, 1 এর পর 2 2 এর পর 3 3 এর পর 4, এভাবে যে সংখ্যাগুলো আছে পরপর যে সংখ্যা তাকে বলা হয় ক্রমিক। তাই এগুলোকে সবগুলোকে যোগ করে উত্তর হবে ক। এবার এরা দেখো নিচে কি বলেছে, লক্ষ্য করে প্রথম ও শেষের পদের যোগফল হলো 11, মানে এই 1 প্রথম আর শেষ হলো 10, এই দুটো যোগ করলে 11। দ্বিতীয় ও শেষের পদের আগের পদের যোগফল হলো 11, মানে একটা ম্যাজিক দেখো, এই প্রথমটার এই লাস্টেরটা যোগ করলে হয় 11, সেম ভাবে এই 2 নাম্বারটা লাস্টের দিক থেকে 2 নাম্বার যোগ করলে 11, সেম ভাবে যদি এই 3 নাম্বারটা শেষের আগেরটার সাথে যোগ করলে হয় 11, ঠিক আছে। তো এই দুটাকে যোগ করলে হয় হলো 11। একই সংখ্যাগুলোর প্যাটার্ন অনুসারে 5 জোড় সংখ্যা পাওয়া গেল, তাহলে সেই অনুসারে এখানে কয়টা 10টা সংখ্যা আছে, তাই 5 জোড়, সুতরাং যোগফল হবে 5 গুণন, এখানে বলেছে 11 গুণন 5 সমান 55। এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগ বের করার একটি কৌশল পাওয়া গেল। তো এখানে এরা এইভাবে বলেছে, তবে আমরা তোমাদেরকে আরেকভাবে বলবো। দেখো আমরা তোমাকে এটার একটা সুপার একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছে যে কিভাবে তুমি যে কোনো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, এটা কিন্তু প্রশ্নে সর্বোচ্চ ক নম্বরে আসতে পারে অথবা এমসিকিউর জন্য করেছে। তো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলের একটা সূত্র হলো n, ঠিক আছে, n ইনটু n প্লাস 1, ঠিক আছে, n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2, এই সূত্রটা তোমরা ব্যবহার করবা, তাহলে দেখবা তুমি যে কোনো জিনিস খুব অনায়াসে বাই করতে পারবা। স্বাভাবিক সংখ্যার যোগফল হলো n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2। তো কিভাবে এই সূত্রটা ব্যবহার করে তুমি যে কোনো কিছু করতে পারবে সেটার জন্য আমি একটু দেখাই। এরা বলছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল, উত্তরটা কিন্তু পাওয়া গেছে, যে উত্তরটা হবে হলো 55, উত্তরটা কত হবে 55। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব, করে দেখবো যে আসলে 55 পাই কিনা। তুমি n বলতে আসলে কি বোঝানো হয়, n বলতে বোঝানো এখানে কতগুলো সংখ্যা রয়েছে। তো 1 থেকে 10 পর্যন্ত অবশ্যই 10টি সংখ্যা রয়েছে, তাহলে n এর মান হলো 10, তাহলে এখানে তোমরা n এর মান বসাবা কত 10, ঠিক আছে। দেন ব্র্যাকেট আছে, ব্র্যাকেট, তারপর কত, এখানে n এর মান আমরা কত বসাবো 10, তাহলে n এর মান আমরা বসালাম 10, হয়েছে। তারপরে কি এখানে প্লাস 1, তাহলে এখানে প্লাস 1 ডিভাইডেড দিতে হবে, ডিভাইডেড 2, হয়েছে। তো এটাকে তুমি একটু ক্যালকুলেশন করো, যদি ক্যালকুলেটর দিয়ে করো তাও হবে, এমনি করলেও হবে। দেখো এখানে 10, এখানে 10 রয়েছে, এখানে 2 রয়েছে, তাই না। 10 যদি 2 দ্বারা ভাগ করি, অথবা যদি আমরা এইভাবেও করি যে উপরে হলো কত, উপরে হলো এই হলো 10, আর এখানে হলো ব্র্যাকেট 10 এর সাথে 1 যোগ করলে হয় কত 11, ঠিক আছে।
আর ভাগ কত 2, যদি কাটাকাটি করি এই 2 দ্বারা 10 কাটলে হয় 5, ঠিক আছে। আর এই 5 এর সাথে যদি 11 গুণ করি 5 11 কত হয় 55, 5 11 কত হয় 55। তাহলে দেখো এই উত্তরটা কিন্তু আসলো। শুধু এই না, তুমি হাজার হাজার সংখ্যার এই সূত্রের সাহায্যে তুমি খুবই অনায়াসে তুমি যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবে। দেন হলো পরবর্তী, এখানে এরা দেখো, এই দেখো এরা কিন্তু তোমাকে আস্তে আস্তে শিখিয়েছে, আমি জাস্ট খেয়াল করি নাই। তো দেখো এখানে হলো এসব প্রদত্ত সংখ্যার সাথে সংখ্যাগুলোকে বিপরীত ভাবে লিখলে এত 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 মানে অনেক কিছু করার পরে লাস্ট সূত্র হলো এইটা, শেষ সূত্র হলো এইটা, যেমনটা আমি তোমাকে বললাম, ঠিক আছে। এরা লিখছিল প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ডিভাইডেড 2। তুমি এই সূত্রটা ইউজ করতে পারো, বাট আমাদের যে এখানে একটা সূত্র দেওয়া হলো, এটা তোমাদের জন্য ধরো একটা ইউনিক সূত্র মনে করতে পারো। এটা একটা সুপার ট্রিক্স, যে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র এটা। তারপর হলো বেজোড় সংখ্যার যোগফলের সূত্র হলো n স্কয়ার, মানে n এর উপরে জাস্ট স্কয়ার দিবা, তাহলে বেজোড় সংখ্যার যোগফল পাই যাবা। আবার যদি জোড় সংখ্যা যদি করি তাহলে সেক্ষেত্রে n স্কয়ার প্লাস n করলে তোমরা জোড় সংখ্যা পেয়ে যাবা। এটা হলো স্বাভাবিক। তবে তোমরা যেহেতু তোমাদের বই অনুসারে করতে হবে, সেক্ষেত্রে তোমাদের এই সূত্রটাই ব্যবহার করতে হবে, যে কি প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ডিভাইডেড 2। এখানে একটা কাজও রয়েছে, কাজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করো, সূত্র প্রতিষ্ঠা করো। এই পর্যন্ত কমপ্লিট করেছি, আজ তার থেকে নিচের গুলো করার কথা। কিন্তু আমি যদি তোমাদের একটুখানি দেখাই, দেখো এগুলো কিন্তু প্রশ্নে আসে খুবই কম, মানে প্রশ্ন আসে না বললেই চলে। নৈবেদিকের জন্য হয়তো এই টপিক গুলো তোমাদের বোঝা একটু দরকার। তবে আমি তোমাদের যে বিষয়টা বোঝাবো, যেগুলো প্রশ্নের সবচেয়ে বেশি আসে, দেখো আমরা চেষ্টা করব যেগুলো প্রশ্নের সবচেয়ে বেশি আসে সেগুলো করা, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, আমাদের যে পরীক্ষার প্রস্তুতি সেটা কিন্তু খুবই ভালো হবে, কেননা অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট একটি ব্যাপার। তো এই যে বিষয়গুলো এখানে রয়েছে, এগুলো আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়নি। তবে তোমাদের কিছুদিন আগে আমি একটি ক্লাস নিয়েছিলাম, যে ক্লাসটিতে পরবর্তী দুইটি ক্রমিক সংখ্যা বের করতে হতো, সেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেখো পূর্বে যে ক্লাসগুলো যারা করেছো আমাদের সাথে, তাদের যে এই যে উদাহরণগুলো রয়েছে, ঠিক আছে, এই যে উদাহরণগুলো রয়েছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য উদাহরণ রয়েছে। আর এগুলো তাদেরকে কি করা হতো, এগুলো তাদের কিন্তু সমাধান করার প্রয়োজন ছিল, এবং আমরা এগুলো করেও দিয়েছি। এই কোয়ালিটিরই কিছু সমস্যার সমাধান আজকে আমরা করব, যেগুলো প্রশ্নে আসে, এবং তারপরে চলে যাব আমরা শ্রেণী ক্লাসে, অর্থাৎ আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ জন্য। তো চলো আমরা সরাসরি ওগুলো দেখে নিই। আজকে এই ক্লাসে মূলত তোমাদের এই যে এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, দেখো প্রতিটি তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব বেশি পরিমাণ আসে, যার কারণে আমরা এখানে বেশ অনেকগুলো প্রশ্ন নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পুরো 6 নম্বর পর্যন্ত প্রশ্ন নেওয়া হয়েছে। এই সকল প্রশ্নের উত্তরগুলো আমরা আজকের এই ক্লাসে করব। তো ফার্স্ট অফ আমরা যদি খেয়াল করি, দেখো প্রথম প্রশ্নটা 1 3 5 7 9। তো আমাদের কি যেই সংখ্যাটা দেওয়া থাকবে, উত্তর করার নিয়ম হলো সেই সংখ্যাকে আগে লিখতে হবে। তো আমরা এটা কি করব, তালিকার সংখ্যাগুলোকে, এই সংখ্যাগুলোকে আমরা এখানে লিখব 1 3 5 তারপর 7 তারপর 9 তারপর ডট 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 ডট, ঠিক আছে। তো আমরা এই সংখ্যাটাই লিখলাম। তারপর আমাদের খেয়াল করতে হবে এখানে প্যাটার্নটা কি রয়েছে, মানে পার্থক্যটা কত রয়েছে। সেক্ষেত্রে যদি খেয়াল করি, এখানে আর এখানকার মধ্যে পার্থক্য হলো কত 2, কারণ না যদি আমি 3 থেকে 1 বাদ দিই তাহলে পাবো আমরা কত পাবো 2 পাবো। সেম ভাবে আমরা যদি 5 থেকে 3 বাদ দিই তাহলেও কিন্তু আমরা কত পাবো 2 পাবো। আবার 7 থেকে যদি 5 বাদ দিই সেক্ষেত্রে আমরা পাবো হলো 2। আবার 9 থেকে যদি 7 বাদ দিই তাহলেও পাবো 2। ব্যাপারটা খেয়াল করো, দেখো এই উপরের সংখ্যাটার সাথে যদি আমি নিচের এই সংখ্যাটাকে যোগ করি, ঠিক আছে, মানে এই 1 আর 2 কে যোগ করি তাহলে হয় 3, মানে আমরা এই সংখ্যাটা কিন্তু তাহলে পাই, তাই না। সেম ভাবে এই উপরের মানে এই 3 আর এই নিচের সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে 3 আর 2 যোগ করলে হচ্ছে কত 5। সেটাকে আমরা কোথায় পাই, উপরে দেখো। অর্থাৎ পূর্বের সংখ্যার সাথে যদি পার্থক্য 2 যোগ করা হয় পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। এখানে তোমাকে 4টি সংখ্যা বের করতে বলছে। সেক্ষেত্রে 5 এর সাথে যদি 2 যোগ করি তাহলে হবে কত 7, যেটা হলো আমাদের এই সংখ্যাটা। আবার এই 7 এর সাথে এই 2 যোগ করি তাহলে কত হবে 9, এই হলো 9। এবং পরবর্তী 4টি সংখ্যা বের করতে হবে, 9 থেকে 2 যোগ করলে কত হবে 11। তারপর 11 এর সাথে 2 যোগ করলে হবে কত 13, 13 এর সাথে 2 যোগ করলে কত হবে 15। এরকম ভাবে আমাদের পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে লিখবো কি, উত্তরে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 3, ঠিক আছে। অতএব পরবর্তী 4টি সংখ্যা হবে যথাক্রমে, আমরা 9 এর সাথে 2 যোগ করব তাহলে হচ্ছে 11, তারপর আবার কত 11 এর সাথে 2 যোগ করব তাহলে হবে 13, কারণ পার্থক্য 2 করে বাড়লে কিন্তু হয়ে যাচ্ছে, না। তারপর আবার কি
উক্ত 13 সাথে আবার 2 যোগ করব, তাহলে পরবর্তী সংখ্যা 15, 15 সাথে 2 যোগ করলে তাহলে হলো 17। তো আমাদের প্রথম প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। তারপরে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর করব। এখানে বেশি চলে গেল। 2 নম্বর প্রশ্ন ছিল, অর্থাৎ খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা হয়েছে 4, 8, 12, 16, 20 এই সংখ্যাগুলোকে কি করতে হবে? সমাধান করতে হবে। তো সমাধান করার প্রথম উপায় কি? আমরা প্রথমে এই সংখ্যাগুলো লিখে দিব, তাই না? তো তালিকায় প্রকাশ করার জন্য আমরা এই সংখ্যাটি লিখে নিব 4, 8, তারপর কত 12, তারপর 16, তারপরে 20, তাই না? এবার আমরা পার্থক্য খেয়াল করবো যে এখান থেকে 8 থেকে যদি 4 বাদ দিই পার্থক্য কত? 4। সেম ভাবে 12 থেকে যদি 8 বাদ দিই তাহলেও পার্থক্য হলো 4। 16 থেকে যদি 12 বাদ দিই তাহলে পার্থক্য হবে 4। 20 থেকে যদি 12 এই 8 16 বাদ দিই তাহলে পাবো আমরা 4। মানে সেম আগের যে অঙ্কটা সেম এরকমই, কিন্তু আমরা যদি এটার সাথে এটা যোগ করি, মানে 4 এর সাথে 4 যোগ করলে পাবো 8, যেটা কিন্তু এই সংখ্যা। সেম ভাবে এটার সাথে যদি 4 যোগ করি তাহলে আমরা পাবো এই সংখ্যাটি। 12 এর সাথে যদি 4 যোগ করি তাহলে পাবো আমরা 16, তারপর কত 16 এর সাথে যদি 4 যোগ করি তাহলে আমরা পাবো 20। এবার 20 এর সাথে যদি যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা পাবো, পরবর্তী সংখ্যার সাথে আবার যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবো, তাই না? তো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 4, প্রতিবার পার্থক্য কত করে? 4 করে। তো এবার আমাদের করতে হবে অতএব পরবর্তী 4টি সংখ্যা হবে যথাক্রমে 20 + 4 = 24, তাই না? 20 + 4 = কত? 24। তারপরে সেম ভাবে 24 + 4 সমান কত? 28। তারপরে কত তোমার 28 + 4 সমান তোমার কত? 32। আর 32 + 4 সমান হলো তোমার 36। এই হলো পরবর্তী 4টি সংখ্যা হয়ে গেল। তার মানে খ নম্বর প্রশ্নও কিন্তু হয়ে গেছে তোমাদের, তাই না? তারপর আমরা চলে যাব গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্ন ছিল এইটা 5, 10, 15, 20, 25 এর পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা কি করব? সমাধানের শুরুতেই লিখব তালিকার সংখ্যাগুলো, মানে যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা হুবহু লিখে দিব। তো লিখে দিলাম 5, 10, 15, 20, 25। এবার আমাদের করণীয়কে পার্থক্য দেখতে হবে। তাহলে 10 থেকে যদি 5 বাদ দিই তাহলে আমরা পাবো কত? 5। তারপর যদি 15 থেকে যদি 5 বাদ দিই তাহলেও পাবো আমরা 5, কারণ 15 থেকে যদি 10 বাদ দিই তাহলে পাবো 5। আবার 20 থেকে যদি 15 বাদ দিই তাহলেও আমরা পাবো 5। 25 থেকে যদি আবার 15 বাদ দিই তাহলে আমরা কত পাবো? 5। তার মানে প্রত্যেকবার আমরা 5 করে পাচ্ছি। যদি বোঝার সুবিধাতে আবার বলি, কারণ এই সেম অঙ্কই কিন্তু এটা, এই 5 এর সাথে এই 5 যোগ করলে হয় 10, যেটা আমার পরবর্তী সংখ্যা। এই 10 এর সাথে এই 5 যোগ করলে হয় 15, যেটা আমার এই পরবর্তী সংখ্যা। এই 15 এর সাথে যদি আবার 5 যোগ করি তাহলে হয় 20, যেটা আমার পরবর্তী সংখ্যা। 20 এর সাথে যদি আবার 5 যোগ করি তাহলে হয় 25, যেটা আমার পরবর্তী সংখ্যা। আচ্ছা, তো এবার দেখি সেক্ষেত্রে আমরা কি লিখবো? পরবর্তী 4টি সংখ্যা হবে কি? দেখো পরবর্তী সংখ্যা কি হবে? এবার 25 এর সাথে 5 যোগ করলে পরবর্তী পাবো, তার সাথে আবার যোগ করলে 5 যোগ করলে আবার পরবর্তী পাবো। তাহলে 25 এর সাথে যোগ করলাম 5, পাইলাম কত? 30। এটা হলো তার পরবর্তী সংখ্যা। তাহলে পরবর্তী সংখ্যা হলো 30। এই 30 এর সাথে আবার কত? এখানে 5 থাকবে, সে 5 আবার যোগ করব। 30 এর সাথে 5 যোগ করলে পাবো 35। আবার 35 এর সাথে যদি 5 যোগ করি তাহলে পাবো কত? তোমার 40। আবার 40 এর সাথে 5 যোগ করলে 45। হয়ে গেল 4টা সংখ্যা। 4টা বাই করতে বলছে, তাই 4টা। যদি 1000টা বাই করতে বলো 1000টাই কিন্তু করা সম্ভব, কিন্তু 4টার বেশি কোনো প্রশ্নে করা হয় না। এর পরবর্তীতে এই বিষয়টা, এর পরবর্তী প্রশ্ন ছিল হলো তোমাদের 7, তারপর হলো তোমার কত? 7, 17, 21, 28, 35। আমরা সরাসরি অনুশীলনের কাজগুলো কিন্তু করছি। এবার এর পরবর্তী সংখ্যা বের করতে হবে। তো আমরা প্রথমে আগে এই সংখ্যাগুলো হুবহু লিখে নিব যেগুলো ছিল। তো যদি সেম ভাবে দেখি যে 17 থেকে যদি 7 বাদ দিই তাহলে কত থাকবে? দেখো 17 থেকে 7 বাদ দিবা তুমি, তাহলে পাবা কিন্তু 10। যদি এখানে দেখো 7 লেখা রয়েছে, তবে 17 থেকে যদি তুমি 7 বাদ দাও তাহলে পাবা 10। তারপর যদি 21 এর থেকে, ঠিক আছে, 21 থেকে এখানে হয়তোবা টাইপিং মিস্টেক রয়েছে, কারণ এখানে একটু এখানে 7 গুণ এখানে 14 হওয়া উচিত ছিল, মানে এখানে 14 থাকবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 28 করা হয়েছে। এটা প্রশ্নের টাইপিং মিস্টেক। তবে তোমাদের প্রশ্ন দেখো ঠিক করা আছে। 14 থেকে যদি 7 বাদ দিই তাহলে 7, 21 থেকে যদি 14 বাদ দিই তাহলে আবার 7, আবার 28 থেকে যদি 21 বাদ দিই তাহলে 7, 35 থেকে যদি 28 বাদ দিই তাহলেও 7। এখানে তুমি যদি লক্ষ্য করো প্রতিবার পার্থক্য কত করে হচ্ছে? 7 করে। অর্থাৎ দেখো আমার এখানে আমি হয়তো ভুলে টাইপিং এ এখানে 17 লিখে দিয়েছি, তবে তোমার বইয়ে যেটা রয়েছে বইয়ে কিন্তু এখানে 14 রয়েছে, ঠিক আছে? তো বইয়ের সমস্যার সমাধান করতে হবে। তো এবার আমি যদি 35 এর সাথে 7 যোগ করি পরবর্তী সংখ্যা পাবো, পরবর্তী সংখ্যার সাথে আবার 7 যোগ করলে পরবর্তী সংখ্যা পাবো। তো আমি যোগ করলাম 35 এর সাথে 7, তাই কি 42। আবার কি হবে? 42 এর সাথে 7 49, 49 এর সাথে 7 56, 56 এর সাথে 7 63। তাহলে পরবর্তী যে 4টি সংখ্যা সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে ঘ নাম্বার পর্যন্ত কিন্তু হয়ে গেল। এরপর হলো উম নাম্বার।
ওমো নাম্বার প্রশ্ন আসে। ওমো নাম্বার প্রশ্ন হলো 8, 16, 24, 32, 28। তো এখানে সরি 40। তো এই যে সংখ্যাগুলো আছে আমরা এগুলোকে আবারও কি লিখবো, তালিকার সংখ্যাগুলোকে লিখে আমরা সুন্দর করে সবগুলো সংখ্যা এখানে সাজাবো। এই ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখবে, এখান থেকে তুমি একটা সৃজনশীল কিন্তু 100% কমন পাবা। আর এই প্রশ্নটা তোমাদের প্রথমে অনুশীলনের শুরুতে রয়েছে, অর্থাৎ অনুশীলনের অঙ্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে 16 থেকে তোমাকে কত 8 বাদ দিতে হবে, যদি বাদ দাও তাহলে পাবা 8। আবার 24 থেকে যদি 16 বাদ দাও তাহলে পাবা 8। তারপরে 32 থেকে যদি তুমি 24 বাদ দাও তাহলে পাবা 8। 40 থেকে যদি তুমি 32 বাদ দাও তাহলে পাবা 8। তার মানে প্রতিবার পার্থক্য কত করে হচ্ছে 8। লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 8। অতএব পরবর্তী চারটি সংখ্যা হবে যথাক্রমে, তার মানে পরবর্তী যে সংখ্যা সেটা কি 40 এর সাথে আমরা 8 যোগ করবো তাহলে পরের সংখ্যা পাবো, পরের সংখ্যার সাথে আবার 8 যোগ করবো তাহলে তারপরের সংখ্যা পাবো, তারপরের সংখ্যার সাথে 8 যোগ করলে তারপরের সংখ্যা পাবো, তাই না? তো সেম ভাবেই 40 এর সাথে 8 যোগ করলাম 48, যা পরবর্তী সংখ্যা। তারপরে কি 48 এর সাথে 8 যোগ করলাম 56, যা তার পরবর্তী সংখ্যা। 56 এর সাথে 8 যোগ করলাম যা কি 64, সেটা তার পরবর্তী সংখ্যা। তিনটা সংখ্যা হলো এই বরাবর, এখন একটা লাগবে। তো 64 এর সাথে আবার 8 যোগ করলাম 72 পেলাম, এই হলো 4টা। ঠিক আছে, তো এই হলো 4টা কিন্তু সংখ্যা নির্ণয় করা হলো। এবং এর পরবর্তী তোমাদের প্রথম প্রশ্নের কি 1 নম্বর প্রশ্নের উত্তর অনুশীলনীর, সেটা হলো তোমাদের 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বরটা যদি করি 6, এখানে তোমার 12, এখানে হচ্ছে 18, এখানে 24, এখানে তোমার কত 30। তো এই সংখ্যাটাকে আমরা লিখবো তালিকার সংখ্যাগুলোকে। তো সংখ্যাগুলোকে সাজালাম সুন্দর করে, সাজানোর পরে আমি 12 থেকে যদি 6 বাদ দিই তাহলে পাবো আমরা 6, তাই না? তারপর তোমার এখানে কত 18 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে পাবো আমরা 6। 24 থেকে যদি 18 বাদ দিই পাবো 6। তারপর কত 32 থেকে যদি 30 থেকে যদি 24 বাদ দিই পাবো 6। তার মানে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত 6। অতএব পরবর্তী চারটি সংখ্যা হবে যথাক্রমে 30 + 6 = 36, এখানে টাইপিং মিস্টেক, ঠিক আছে? তারপর 36 + 6 = 42, 42 + 6 = 48, 48 + 6 = 56। এই বলা হয়েছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। এখানে তোমাকে বলা হয়েছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে। ক্যালকুলেটরের সাহায্যে সহজেই যোগফল 100 পাই। আচ্ছা, এভাবে দেখো বিজোড় সংখ্যা আমরা জানি যে 1, তারপর যোগ দিয়ে 3, 5, 7, 8, এইভাবে প্রথম 10টি সংখ্যা তুলেছে। সেক্ষেত্রে তারা কিন্তু এখানে একটা নিয়ম দেখেছে যে সবগুলো যোগ করলে আমরা কি করি, ক্যালকুলেটর দিয়ে পাই কত আমরা 100। এবার আমি নিচে যাওয়ার আগে তোমাদের একটি সুপার ট্রিক্স শিখিয়ে দিতে চাই, যেটার সাহায্যে তুমি এই ধরনের জোড় বেজোড় সংখ্যা খুব ইজিতেই নির্ণয় করতে পারবা। তারপর আমি নিচের বিষয়টা তোমাদের বোঝাবো। দেখো, যদি কোনো বেজোড় সংখ্যার তুমি সমষ্টি নির্ণয় করতে চাও, মানে যোগফল বা সমষ্টি, যোগফল আর সমষ্টি একই কথাই। যদি কোনো সংখ্যার বিজোড় সংখ্যার তুমি যোগফল নির্ণয় করতে চাও, সেক্ষেত্রে তুমি শুধু n স্কয়ার এই সূত্রটা মনে রাখবা, যে n স্কয়ার। ঠিক আছে, তো এটার মানে কি, এটা যদি আমি তোমাদের বোঝাতে চাই, তো দেখো n মানে হলো কতগুলো সংখ্যার যোগফল তুমি নির্ণয় করতে চাও। এরা কিন্তু বলছে প্রথম 10টি। তো দেখো এখানে কিন্তু যদি কোনো 10টি সংখ্যাই পাবা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে প্রথম 10টি সংখ্যার যোগফল হলো কত 100। এবার আমরা বের করে দেখি, আমাদের সূত্র হলো বেজোড় সংখ্যার যোগফলের সূত্র হলো n স্কয়ার। তাহলে এখানে 10টি সংখ্যা রয়েছে, সেক্ষেত্রে n এর মান হবে কত, n এর মান হবে 10। তো আমি লিখে দিলাম n এর মান 10, যেহেতু স্কয়ার আছে তাই হলো স্কয়ার। ঠিক আছে, আর যে কোনো কিছুর উপর স্কয়ার মানে হলো ওই সংখ্যায় দুইবার গুণ করা। সেক্ষেত্রে 10 এর উপর স্কয়ার মানে হলো 10 গুণন, ঠিক আছে 10। এন্ড 10 গুণন 10 সমান কত, এটা আমরা সবাই জানি 1 1 কে 1, আর 2 শূন্য গুণ করলে 2 শূন্য, তাহলে হলো কত তোমার 100। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা খুবই ইজিতে কিন্তু যে কোনো বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি। তোমরা তোমাদের খাতায় এটা লিখে রাখবে, এটা একটা সুপার ট্রিক্স যা আমি তোমাদের এই ক্লাসে একটু শিখিয়ে দিলাম। আচ্ছা, এর পরবর্তী আমি একটু নিচের দেখি, নিচে এরা কি বলছে। এরা বলছে এভাবে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না। তো এরা যেভাবে করছে ক্যালকুলেটর দিয়ে, সেটা কিন্তু সহজ হবে না, কিন্তু আমাদের বেলা কিন্তু 50টা সহজ হবে। আচ্ছা, প্রথম 50টি, সেক্ষেত্রে আমরা কি করবো, n এর মান কত হবে, n এর মান হবে 50, তাই তো, n এর মান হবে 50। তারপর আমরা কি দিব, স্কয়ার, স্কয়ার দিলে 5 এর উপরে স্কয়ার দিলে 5 5 হলো 25, 5 এর উপরে স্কয়ার দিলে 5 5 25, আর স্কয়ারের মানে শূন্যের উপরে একটা শূন্যের উপরে স্কয়ার দিলে হলো 2টা শূন্য। তার মানে 50টি বিজোড় সংখ্যার যোগফল তুমি পাবা হলো 2500, তাই না? এটা কিন্তু আমরা খুব ইজিতে করলাম। এবার দেখি এরা কি করছে, এরা কি কি তোমাদের বোঝাচ্ছে তোমাদের বই। তবে আমাদের এই শর্ট টেকনিকটার সাহায্যে তুমি এই সংখ্যা, এগুলো কিন্তু নৈবেদিক ছাড়া প্রশ্ন আসে না, তাই না? আর নৈবেদিক মানে যত শর্ট টেকনিক তুমি শিখতে পারো। তো এই জন্য আমার এই সূত্রটা মনে রাখবা যে বেজোড় সংখ্যার সমষ্টি n স্কয়ার। তো দেখো
50টি বলছিল, আমি 50টি বের করলাম, যেটা হবে যোগফল করলে হবে 25টি। তুমি ক্যালকুলেটর দিয়ে করলে কিন্তু এত জোরে করা সম্ভব নয়। আচ্ছা, এবং দেখো বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গণিতের সূত্র তৈরি করি, মানে এরকমের জন্য সূত্র তৈরি করবো। অলরেডি আমি একটি সূত্র কিন্তু তৈরি করে দিয়েছি, n স্কয়ার। দেখে এরা কি তৈরি করে। 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় 1 + 19 = 20, মানে এই প্রথমটা আর এই লাস্টেরটা, মানে প্রথমটার সাথে লাস্টেরটা যোগ করলে 20, এই দ্বিতীয়টা প্লাস এই তার দ্বিতীয়টা, এটা যোগ করলেও 20। সেম ভাবে এই 3 নাম্বারটা যোগ এই 3 নাম্বারটা, মানে প্রথম পদ এবং শেষ পদকে যোগ করছে এরা, এবং যোগফল প্রত্যেকবার কত আসছে? 20। এ ধরন 5 জোড় সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেকটির যোগফল 20, মানে এখানে টোটাল 20 কয়টা রয়েছে? এখানে টোটাল রয়েছে তোমাদের কয়টা? 10টা। তাহলে 10টা সংখ্যা মানে 5 জোড়া রয়েছে, এই বোঝাচ্ছে, ঠিক আছে? তো 5 জোড়া রয়েছে, প্রত্যেকটার সংখ্যা জোড়ের সংখ্যা তো 20, তাহলে 5 জোড়ার ক্ষেত্রে কত? 5 × 100। এটা একটা ভালো টেকনিক, এদের টেকনিকটাও খারাপ নয়, যে আমরা কতগুলো সংখ্যা রয়েছে এটা আমরা দেখব। আগে দেখে নিব যে প্রথম সংখ্যাটা এবং লাস্ট সংখ্যাটা যোগ করলে কত হবে। ঠিক আছে? প্রথম সংখ্যাটা যেমন 1 থেকে 10 বলছে, তাহলে 1 আর 10 যোগ করলে কত হবে? 11, তাই না? 1 আর যদি আমি 10 এর কথা বলি তাহলে কত হবে? 11। তো সেইভাবে তোমাকে সিস্টেম করতে হবে যে তাক আমরা কত 10টি সংখ্যা আছে, এখানে 5 জোড়া আছে, তাই 5 দ্বারা গুণ করছে। তবে এটা থেকে আমি মনে করি এই টেকনিকটা আরো সহজ হবে n স্কয়ারের। ঠিক আছে? তো দেখো 1 + 3 = 4। তারপরে এরকম যদি করি, এখানে যদি দেখো 1 + 3 + 5 = 9, এবং 1 + 3 + 5 + 7 সমান হলো তোমার কত? 16। একটি পূর্ণবর্গ সংখ্যা, একটি পূর্ণবর্গ সংখ্যা, একটি পূর্ণবর্গ সংখ্যা। এবার অনেকে যদি না বুঝে যাবে পূর্ণবর্গ সংখ্যা আবার কি, তার আমাদের পূর্বের ক্লাসগুলো দেখে নিবা। আমরা পূর্ণবর্গ বলতে সেখানে কিন্তু ইন টোটাল বুঝিয়েছি। এখানে তোমাদের চিত্র দেখাচ্ছে 1 এর সাথে যদি 3 যোগ করি সেখানে একটি বর্গ হচ্ছে, এরা বোঝাচ্ছে যে এখানে একটা 4টি বর্গ হচ্ছে। 4 এর সাথে যদি তুমি 5 যোগ করো সেক্ষেত্রে এরা বোঝাচ্ছে যে এখানে 9 একটি বর্গ হচ্ছে। ঠিক আছে? 9 এর সাথে যদি তুমি 7 যোগ করে এখানে হবে 16, যেটা একটা কি হচ্ছে? বর্গ হচ্ছে। এটা বোঝাচ্ছে যে বর্গ বলতে এদিকেও যা আছে এদিকেও তাই আছে, আবার এদিকেও তাই আছে, আবার এদিকেও তাই আছে, সব দিকে সেমই আছে। আচ্ছা, এই হলো তারা বোঝানোর চেষ্টা করলো এই চিত্রটা দ্বারা। আচ্ছা, আমরা এতটুকু বুঝলাম। তারপর যদি আমরা একটু নিচে আসে, দেখা যাচ্ছে যে প্রথম দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে 2টি করে ছোট বর্গ বসানো হয়। ঠিক আছে? আচ্ছা হলো। আবার প্রথম 3টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগের বেলায় পাশে 3টি ছোট বর্গ সাজানো হয়। সুতরাং 10টি ক্রমিক বিজোড় সংখ্যা করলে চিত্রের পাশে 10টি ছোট বর্গ সাজাবে, অর্থাৎ 10 × 10 = 100। 100 বর্গের প্রয়োজন হবে। আচ্ছা, সাধারণত বলা যায় এইখানে দেখো আমরা যে সূত্র দিচ্ছি এইটা তোমার মূল লাইন, এইটা তোমাদের মূল লাইন। যদি আমি সেটা উপরে লিখে দিচ্ছি তবে এইটা তোমাদের মূল লাইন। ঠিক আছে? এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ সহকারে দাগাও। বাকি লাইনগুলো তোমাদের বইয়ে দাগানোর দরকার নেই, তবে এই লাইনটা তোমরা বইয়ে দাগিয়ে নাও। ঠিক আছে? যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল হলো ক স্কয়ার, যেমন আমি বললাম n স্কয়ার। এখানে যদি খেয়াল করো সেই সূত্রের সাহায্যে এই কাজটা করতে বলছে তোমাকে, কাজটি বের করো। আচ্ছা, তো যোগফল বের করো। যোগফল বের করতে হবে কার কার? এখানে যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ এই সবগুলো সংখ্যার কি করতে হবে? যোগফল বের করতে হবে। ফার্স্ট আমি তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে দেখা দেব, তারপর আমি ইজি টেকনিক, আগে আমি টেকনিকে দেখাই। প্রথমে আমি এখানে আমাদের সূত্র হলো ক স্কয়ার, আর আমি প্রথমে বলছিলাম n স্কয়ার, কারণ বড় ক্লাসে সেটা n ধরা হয়। আচ্ছা, এখানে যদি n করি কয়টা সংখ্যা আছে গুনি? 1টা, 2টা, 3টা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টি সংখ্যা রয়েছে। তাহলে ক হলো কতটি সংখ্যা আছে? 11টি সংখ্যা রয়েছে। তারপরে আমরা দিব স্কয়ার। ঠিক আছে? মানে হলো 11 × 11। 11 × 11 যারা আমাদের পূর্বের ক্লাসগুলো করছো তারা জানো যে 11 এর বর্গ হলো 121। ঠিক আছে? 121। তার মানে এইটার উত্তর হবে হলো 121। এবার অনেকের ডাউট মনে হতে পারে, তো সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর লাগবে। তো চলো ক্যালকুলেটর নিয়ে আসি। তো এখানে আমি সর্বপ্রথম একটি ক্যালকুলেটর নিয়ে আসলাম, যদিও এটা একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমরা দেখতে পাচ্ছ, তবে যে কোনো একটা ক্যালকুলেটর হইলেই হয়, সমস্যা নাই। তো ক্যালকুলেটরের ক্ষেত্রে তুমি যে কোনো একটা নরমাল ক্যালকুলেটর ইউজ করতে পারো। তো আমি এটাকে এদিকে রাখছি, কেননা পর সবগুলো সংখ্যা দেখার দরকার। তো ফার্স্ট এখানে যদি খেয়াল করো এখানে কিন্তু দেওয়া আছে 1, তো আমি লিখলাম 1 + 4। আচ্ছা, 4 + 7 যোগ, ঠিক আছে? এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো তোমাকে তুলতে হবে। তো এখানে দেখো একটু মিস্টেক আছে, 1 + 4, 4 কোনো বিজোড় সংখ্যা তো নয়। তো এখানে যদিও 4 দেওয়া আছে, তো এখানে বলছে যোগ বের করো 1, 4, 7, 10, যাক যেভাবেই দেওয়া আছে চলো আমরা সেভাবেই করি, দেখাই এগুলা যদিও কি ধরনের।
তো 1 4 তারপর কত 7, তারপরে তোমার কত রয়েছে, তারপর রয়েছে 10, তাই না? তারপর তোমার রয়েছে 13, তো প্লাস তারপর রয়েছে 16, প্লাস তারপর রয়েছে 19, প্লাস তারপর রয়েছে 22, প্লাস এখানে রয়েছে 25, প্লাস তারপর রয়েছে কত 28, প্লাস 31। যদি করি সেক্ষেত্রে কত 100 আসছে। আচ্ছা, এখানে 100 একটু বেশি আসছে, যদি আমাদের আসা উচিত ছিল কত 121, তবে দেখো উত্তরটা কিন্তু একটু ভিন্ন হয়েছে। আর বিশেষ কিছু কারণ আছে, একের পরের বেজোড় সংখ্যা কখনো 3 4 না, এটা কিন্তু একটা জোড় সংখ্যা, তাই না? তারপরে 1 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, এখানে কিন্তু বেশ জোর বেজোড় দুটো মিলানো রয়েছে, ঠিক আছে? তো এই জন্য আসলে আমাদের উত্তরটা একবার হুবহু হয়নি, তবে যদি সবগুলো বেজোড় হতো তাহলে হুবহুই হতো তোমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে ক্লাসটি যদি তুমি ভালোভাবে বুঝতে পারো এবং কোনো সমস্যা যদি না থাকে এখন পর্যন্ত, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং কমেন্ট সেকশনে একটি থ্যাংক ইউ ভাইয়া লিখবা। আজকের আমাদের যে টপিক সেটা হলো সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে, মানে একটি সংখ্যাকে দুটি বর্গ সংখ্যা রূপে প্রকাশ করতে হবে। কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুইটি বর্গের তোমার কি সমষ্টি রূপে প্রকাশ করা যায়, যেমন এই যে এখানে কিছু সংখ্যা রয়েছে 2 আমরা কিভাবে করতে পারি 1 প্লাস 1, আবার একের উপরে এখানে দেখো একের উপরে স্কয়ার করেছে, একের উপরে স্কয়ার করলে 1, প্লাস একের উপরে স্কয়ার করলে 1, আর 1 যোগ করলে কত হয় 2। আমি জাস্ট সহজভাবে বুঝাই, এখানে আছে 2, তোমরা চাইলে কি লিখতে পারো 2 সমান সমান আমরা কি লিখতে পারি না 1 প্লাস 1, এটা তো আমরা লিখতে পারি নাকি, যে 2 সমান সমান 1 প্লাস 1। এবার কথা হলো বর্গ করতে হবে, ঠিক আছে? তো বর্গ করার জন্য এখানে আমাদের জানতে হবে যে বর্গ সংখ্যাগুলো তোমাদের জানতে হবে, যেমন 1 হলো একটি বর্গ সংখ্যা, 4 একটি, 2 এর উপর স্কয়ার করা 4, 3 3 9, এগুলো কিন্তু বর্গ সংখ্যা, ঠিক আছে? 4 4 16, এগুলোকে বলা হয় বর্গ সংখ্যা। কেন বলা হয়, কিভাবে পেলাম, এগুলোর জন্য তোমাকে প্রিভিয়াস ক্লাসগুলো করতে হবে, তাহলে তুমি এই জিনিসটা বুঝতে পারবা। আচ্ছা, সেক্ষেত্রে আমাকে 1 আর 1 পেয়েছি, এটাকে আমাকে বর্গ সংখ্যা করতে হবে। এবার 1 কত উপর স্কয়ার দিলে 1 হয়, এটা তোমাকে জানতে হবে। 1 এর উপরে আসলে 1 এর উপরে তুমি যাই দাও নাকে 1 সবসময় 1 থাকে, ঠিক আছে? তো এই জন্য স্কয়ার দেওয়া হলো, প্লাস সেম কথা 1 এর উপরে তুমি যাই দাও নাকে তখন কি করতে হয় স্কয়ার। তো এই হয়ে গেল বর্গের সমষ্টি, যেখানে 2 সমান 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার লেখা আছে। সেম ভাবে 5। এবার আমরা বর্গ সংখ্যা কোনগুলো জানি, আমরা জানি 1 4 9, তোমার কত 16, মানে 1 এর উপরে স্কয়ার করলে 1, 2 এর উপরে করলে 2 দুগুণা 4, 3 এর উপরে করলে 3 3 9, 4 এর করলে 4 4 16, এগুলো হলো তোমার কি সংখ্যা, এইগুলো হলো তোমাদের বর্গ সংখ্যা। 1, ঠিক আছে, 4, তারপর কি 9, তারপর তোমার কত 16, আরো যদি করো 16 পর 16 কত 4 5 5 25, তারপর 6 6 হলো 36, এগুলো সবই হলো তোমাদের কি সংখ্যা, বর্গ সংখ্যা। এবার 5, এখানে তোমাকে দেখতে হবে যে কোন সংখ্যাগুলোকে যোগ করলে 5 হয়। তুমি যদি খেয়াল করো এই দুইটি সংখ্যাকে যোগ করলে কিন্তু 5 হয়, অর্থাৎ তুমি এটা লিখতে পারো 5 সমান সমান কত 1 যোগ কত হয় তোমার 4 সমান সমান তোমার লেখা যায় 5। এরা একবারে করে দিয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি যে 5 সমান কত 1 যোগ 4 তুমি চাইলে লিখতে পারো, তাই না? তো এবার কত এর উপরে স্কয়ার দিলে 1 হবে, 1 এর উপরে স্কয়ার দিলে কত হয় 1 1 1 কে 1, প্লাস চিহ্ন আছে প্লাস, তার মানে 1 এর উপরে স্কয়ার দিলে কিন্তু 1 হবে। এবার তোমাকে জানতে হবে যে কত এর উপরে স্কয়ার দিলে 4 হবে। 1 এর উপরে স্কয়ার দিলে 1, 2 এর উপরে স্কয়ার 2 দুগুণা 4, 3 এর উপরে স্কয়ার 3 3 9, মানে 2 এর উপরে স্কয়ার দিলে হবে 4। তো এইজন্য দেখো 5 সমান সমান লেখা আছে 1 এর উপরে স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার। এই 2 কে এই যে উপরে যে 2টা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে কিন্তু আমরা স্কয়ার পড়ছি, ঠিক আছে? এই যে 2টা এটাকে আমরা স্কয়ার পড়ছি। তো 8 কে 4 প্লাস 4 আমি লিখতে পারি। তো আসলে কত এর উপরে স্কয়ার দিলে হবে 4, এটা এখানে জাস্ট কম লেখা রয়েছে। এখানে আমরা 8 সমান লিখতে পারি যে 4 প্লাস 4। এবার তোমাকে জানতে হবে যে কত এর উপরে স্কয়ার দিলে 4 হয়। 2 এর উপরে স্কয়ার দিলে কত হয় 4, এই জন্য দেখো এখানে 2 এর উপরে স্কয়ার প্লাস এই যে প্লাস, তারপর হলো 2 এর উপরে স্কয়ার দিলে আবার কত হয় 4, তাই দেখো 8 সমান লেখা আছে 2 এর উপরে স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার। তারপর 10 কে আমরা কিভাবে ভাঙতে পারি, 10 কে আমরা ভাঙতে পারি এখানকার মধ্যে ভাঙতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে এর বাইরে কিছু তুমি ব্যবহার করতে পারবা না। তো 10 কে ভাঙা যায় হলো এই 1 আর 9 এর সাথে, কিন্তু তুমি চাইলে 10 কে ভাঙতে পারবা, 1 আর 9 যোগ করলে হয় 10। তো এইজন্য আমরা প্রথমে 1 কত এর উপরে স্কয়ার দিলে 1 হয়, 1 এর উপরে স্কয়ার। এবার 9, এবার তোমাকে জানতে হবে কত এর উপরে স্কয়ার দিলে 9 হয়। তো 3 এর উপরে স্কয়ার দিলে 3 3 9, ঠিক আছে? এন্ড কেউ যদি বলো ভাই আমি জানি না, সমস্যা নাই, তোমার শুধু জানতে হবে তুমি কি জানতে চাও। তুমি জানতে চাও যে 9 কত এর উপরে রুট দিলে 9 হয়, তুমি শুধু এরকম একটা রুটের উপরে 9 লিখে সমান সমান দিবা, ক্যালকুলেটর দিয়ে দেখবা তোমাকে বলে দিবে। এরকম ভাবে 13 সমান হলো তোমার 4, আর এখানে কত আর তোমার 13 সমান হলো 4 আর 9 যোগ করলে হয় 13। তো এভাবে আসলে অনেক সংখ্যাই করা যায়। এভাবে 1 থেকে 100 এর মধ্যে 34টি
সংখ্যাকে দুইটি বর্গের সংখ্যা হিসেবে পাওয়া যায়, কিন্তু কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততোধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টির প্রকাশ করা যায়, মানে সেই ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। তো হ্যাঁ, একটু বেশি চলে গেল, তাও আমি তোমাদের একটু দেখাই, অতিরিক্ত চলে গেছে। আচ্ছা 50, তো 50-এর জন্য তোমাকে জানতে হবে যে কত রুপে স্কোয়ার দিলে। দেখো 1-এর উপর স্কোয়ার দিলে 1, আমি এখানে মোটামুটি 1 2 3 4 5-এর উপর স্কোয়ার দিয়েছি। তারপর 6-এর উপর স্কোয়ার কত, 6 6 36, 7-এর উপর স্কোয়ার দিলে 7 7 49, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। দেখো 50-এর জন্য এই 49 আর এই 1 যোগ করলে কত হয় 50, তো এই জন্য এখানে 1-এর উপর স্কোয়ার দিলে হয় 1, আর 49 হয় কত উপরে 7-এর উপর স্কোয়ার দিলে, তাই 7-এর উপর স্কোয়ার দিলে 49, ঠিক আছে। তো আবার অনেকে লিখছে কি 50 আরেক ভাবে হয়, 5-এর উপর স্কোয়ার দিলে মানে 25 প্লাস 25 ইকুয়াল 50, 5-এর উপর স্কোয়ার দিলে যে এটাকে দুইবার করলে হয় 50, সেই 25 এটা আবার 25, তো এই ক্ষেত্রেও কি হয় যায় 50 কিন্তু হয়। তো সেম ভাবে 65 সমান কি 1-এর উপর স্কয়ার প্লাস 8-এর উপর স্কয়ার, 8-এর উপর স্কয়ার 64 আর 1-এর উপর স্কয়ার দিলে 1, তো এই হলো 65। অথবা 4-এর উপর স্কয়ার দিলে কত, 4 4 16, 7-এর উপর স্কয়ার 749, এই দুটোকে যোগ করলে কত হয়, এই দুটোকে যোগ করলে কিন্তু 65 হয়। এবার আমরা এই পর্যন্ত সমস্যার সমাধান করেছি, এবার তোমাদের দেখতে হবে কাজ, এই যে এই কাজটা তোমাদের সমস্যার সমাধান করে দিতে হবে। তো এই যে কাজটা রয়েছে, এই কাজটা তোমাকে কি করতে হবে, তোমাকে খেয়াল রাখতে হবে যে 105 এখানে 130 রয়েছে, তো কত উপর স্কয়ার দিলে 130 হয়। আমি কাজটা সমাধান এখানেই করে দিচ্ছি, আমাকে বাইরে যাওয়ার প্রয়োজনে যে জায়গা আছে এর মধ্যে করতে পারবো আমরা। 130, তোমাকে শুধু জানতে হবে আশেপাশে কোন সংখ্যাটা রয়েছে, আশেপাশে কোন সংখ্যাটা রয়েছে। দেখো 10-এর উপর স্কয়ার দিলে হয় 100, ঠিক আছে, 11-এর উপর স্কয়ার দিলে হয় 121, 12-এর উপর স্কয়ার দিলে হয় 144, তো একটু খেয়াল করবা এখানে আমি যে কথাগুলো বলি তুমি সেই কথাগুলোকে একটু ম্যাচিং করবে, ঠিক আছে। তোমার এখানে তোমাকে ওয়ে খুঁজতে হবে যে কিভাবে তুমি করতে পারবা। তো আমি সংখ্যাগুলো তোমাকে আরেকবার দেখাচ্ছি। তো এখানে ছিল 1, এগুলো তোমার কাছে ছিল, তুমি খালি যে যোগ করবা যে কত পরে 130 মিলাতে হবে, তোমাকে এর মধ্যে দিয়ে কি করতে হবে 130 তোমাকে মিলাতে হবে। তো এটাকে মেলানোর জন্য আমরা মোটামুটি ধরো কত করতে পারি 121, 121 এর সাথে কত যোগ করতে হয় তোমার 121, এখানে এটা পাইতে এখনো লাগে কত 9, তার মানে হলো এখানে আমরা এইভাবে কিন্তু এটাকে মিলাতে পারি, তাই না, যে 121 প্লাস 9 সমান হয়ে গেল কত 30, 121 সমান 130। এবার কতর উপরে স্কয়ার দিলে, কতর উপরে স্কয়ার দিলে তোমার 121 হবে, সেটা হলো 11-এর উপরে স্কয়ার দিলে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি 11 স্কয়ার প্লাস, এবার তোমাকে জানতে হবে কতর উপরে স্কয়ার দিলে 9 হয়, সেটা কত 3-এর উপরে স্কয়ার দিলে 3 × 9, ঠিক আছে। এন্ড আমি বললামই যদি কেউ না জানো যে কতর উপরে স্কয়ার দিলে, এই কথাটা মানে যদি না বুঝো, খুবই সহজ কথা, এরকম একটা রুট চিহ্ন দিবা, দেন এই সংখ্যাটাকে এখানে দিয়ে দিবা 1 2 1, ক্লিক করে ক্যালকুলেটর সমান সমান দিবা, দেখবা তোমরা এটা পেয়ে যাবা, ঠিক আছে। তো এভাবে তুমি বুঝতে পারো, কোনো সমস্যা নেই। সেম ভাবে এখানে আছে কত 170, আচ্ছা 170 কে এবার তোমাকে ভাঙতে হবে, তো 170 কেও কিন্তু করা সম্ভব। দেখো এখানে কত আছে, এটাকে আমি যদি এটাকে 49 করে দিতাম, তাই না, তাহলে দেখো এই দুটো মিল হয়তো 50, তাহলে 70, তো 170 কে যদি আমি করো, তো তোমরা তোমাদেরই নাও, আমি তোমাদের দেখা দিচ্ছি। তো 170 আমি বাহ্যিক ভাবে দেখাচ্ছি না, তুমি এখানে দেখে নাও 170, এটা সমান আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি 121 প্লাস তোমার কত 49, এই দুটোকে যোগ করলে হচ্ছে 170। তো সেক্ষেত্রে কত উপর স্কয়ার দিলে তোমার কত হবে 121, খুবই ইজি, যে 11 উপর স্কয়ার দিলে হবে 121 প্লাস কত উপর স্কয়ার দিলে 49 হবে, সেটা হলো 7-এর উপর স্কয়ার দিলে হবে 49। যদি কেউ না বুঝো, আমি বলছি যে ক্যালকুলেটরে এই অপশনটা রয়েছে, সেই অপশনটা দিয়ে করতে পারো। তো এই হলো তোমার 2 নম্বর প্রশ্নের উত্তর, এটাও শেষ, এটাও শেষ। এবার এইটা যে তুমি এবার হিসাব করো কত উপর স্কয়ার দিলে কত হবে, তো এইটাও তুমি করতে পারবা, ঠিক আছে। কত উপর স্কয়ার দিলে তোমার 100 কত 84, তো দেখো 11 উপর স্কয়ার দিলে এটা হচ্ছে, 12 উপর স্কয়ার দিলে কিন্তু কিছু একটা হয়, তোমাকে এটা ভুললে হবে না। আমরা 12 উপর স্কয়ার দিতে পারি, 13 উপর স্কয়ার দিতে পারি, তো আমরা 12 উপর স্কয়ার দেব, 12 উপর স্কয়ার দিলে 144 হয়, 144। তুমি খালি খেয়াল করো যে এর সাথে কত যোগ করলে এই সংখ্যাটা পাবা। তো এর সাথে তোমাকে যোগ করতে হবে কত 4 আর এখানে 1, এরকম আসলে কোনো সংখ্যা হবে না, 4 1 যোগ করলে কিন্তু এটা মিলে, ঠিক আছে, যে এইটার এটা যোগ করলে তোমাকে এটা মিলবে, কিন্তু এটা হবে না, ঠিক আছে। তোমাকে এরকমই একটা সংখ্যা তোমাকে আনতে হবে, যেন দুইটা, দেখো কোনো কিছুর উপর স্কয়ার দিলেই 41 কিন্তু হয় না, এটা তোমাকে বুঝতে হবে, যে যেই সংখ্যাগুলো তোমার কাছে রয়েছে সেগুলোই তোমাকে করতে হবে, এছাড়া তোমার কাছে অপশন নেই।
তোমাদেরকে সর্বপ্রথম বিষয় হলো ম্যাজিক বর্গ সংখ্যা গঠন করতে হবে। ম্যাজিক বর্গ সংখ্যা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, বিশেষ করে ম্যাজিক বর্গ সংখ্যা থেকে নৈবেদিক প্রশ্ন তো প্রচুর আসে, এবং ছেলেপেলেরা ম্যাজিক বর্গ সংখ্যা বিষয়ে বেশ একটু দুর্বল এবং তারা বুঝতে কেন না, তাদের সমস্যা হয়। তো দেখা যাক আজকে আমরা আবার বুঝাই। তো এখানে বলা হয়েছে ক নাম্বার 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। আচ্ছা, 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কিভাবে গঠন করা হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু এখানে ডিটেইলিং এ বলা রয়েছে। আমি এখান থেকে প্রত্যেকটা টপিক পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এখানে কি বলতে চেয়েছে। একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করে 9টি ছোট বর্গক্ষেত্র তৈরি করা হয়। এখানে মেন কথা এই যে ঘরের কথা বলছে, এই যে তোমরা ঘরটা দেখছো, দেখো এটা কিন্তু টোটাল বর্গ। বর্গ বলতে বোঝানো হয় এখান থেকে এখানে যতটুকু দৈর্ঘ্য আছে এখান থেকে এখানকারও ততটুকুই রয়েছে, মানে 4 সাইডে যদি সমান থাকে, এই 4 সাইড থেকে প্রত্যেকটা খণ্ডকে 3 খণ্ড করেছে। দেখো এই বরাবর দুইটা দাগ দেওয়ার কারণে একটা দুইটা তিনটা খণ্ড হয়েছে। এদিকে খেয়াল করলে 3 খণ্ড, এদিকেও 3 খণ্ড, এদিকেও 3 খণ্ড। এই টোটাল কয় খণ্ড রয়েছে? এখানে টোটাল রয়েছে 9 খণ্ড। 3 3 আর নিচে 3, এই টোটাল কত রয়েছে? 9 খণ্ড। প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোকে এমন ভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি ও উপরে নিচে ও কোণাকুণি যোগ করলে যোগফল একই হয়। কথাটার মানে কি দেখো, এদিকে এইভাবে এভাবে এভাবে এই সংখ্যাগুলোকে বলছে এমন ভাবে সাজাতে যেন কি পাশাপাশি, যেমন কি বলছে এরা পাশাপাশি। যদি আমি খেয়াল করাই তোমাকে, পাশাপাশি বলতে দেখো এইটাকে বলা হচ্ছে পাশাপাশি। তো এগুলোকে আমরা যোগ করলে কত পাবো? দেখো এই দুইটাকে যদি যোগ করো তাহলে এখানে তুমি পাবা 11 আর 2 যদি যোগ করো টোটাল পাবা হলো কত? এখান থেকে এইভাবে যোগ করলে পাবা হলো 15। এখান থেকে এখানে যোগ করলে কত পাবা তোমরা? 15, তাই না? এই কোণাকুণি ভাবে করলে 15। তারপর উপরে নিচে, আচ্ছা এই হলো উপরে আর এই হলো নিচে। যদি আমরা এইভাবে যোগ করি দেখি এইভাবে কত পাই। উপরে নিচে বলতে বোঝানো হয়েছে 2, এখানে করলে 9 আর এখানে করলে, এখানে করলেও তোমরা পাবা কত? 15। তো উপরে নিচে করলেও কত হচ্ছে? 15। এদিকে করলেও 15, উপরে নিচে করলেও 15। তারপরে কোণাকুণি ভাবে, কিভাবে? কোণাকুণি ভাবে। আচ্ছা কোণাকুণি বলতে আমরা এই কোণা থেকে এই কোণাটা নিব, ঠিক আছে, একবারে কোণাকুণি। আচ্ছা কোণাকুণি যোগ করলে দেখো এখানে কত? 2 2 আর এখানে 5, তাহলে 5 আর 2 যোগ করলে কত হচ্ছে? 7, 7 আর 8 যোগ করলে হচ্ছে 15। তাহলে এই কোণাকুণি যোগ করলে হচ্ছে 15, ঠিক আছে। যোগ করলে যোগফল এক হবে। তুমি খেয়াল করো আমি 3 ভাবে যোগ করেছি, 3 ভাবে কিন্তু আমার কত আসছে? ঘুরে ফিরে 15ই আসছে। তাহলে কি আমার একই হচ্ছে? তাহলে অবশ্যই এটা একটি কি, এই যে টেবিলটা রয়েছে এটা একটি ম্যাজিক বর্গ সংখ্যা। এক্ষেত্রে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হবে কত? 15। এই লাইনটা খুব ভালো করে মনে রাখবা যে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা সবসময় কত হবে? 15। তোমাকে 3 ক্রমে এমন ভাবে যোগ করতে হবে যেন ঘুরে ফিরে সেটা কত হয়? 15 হয়। তো 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হবে হলো 15। সংখ্যাগুলোকে সাজানোর বিভিন্ন কৌশলের একটি কৌশল হলো কেন্দ্রে ছোট বর্গক্ষেত্র 5 সংখ্যা বসিয়ে কর্ণের দৈর্ঘ্য বরাবর জোড় সংখ্যা, মানে কর্ণ বরাবর জোড় সংখ্যা, যে কোনো ভাবে তুমি কি বসাবো? জোড় সংখ্যাগুলোকে লিখতে হবে যেন কর্ণ দুটিতে বরাবর যোগ করলে 15 হয়। মাঝখানে 15 বসাতে হবে, 5 বসাতে হবে, এবং এই দুইটাকে জোড় সংখ্যা বসাতে হবে যেন যোগ করলে সেটা কত হয়? 15 হয়। তো তুমি জোড় সংখ্যা এখানে তুমি চাইলে 6, এখানে চাইলে তুমি কি 4 যোগ করলে কিন্তু 15 হবে। তো কর্ণের যোগ সংখ্যাগুলোকে বাদ দিয়ে বাকি বিজোড় সংখ্যাগুলোকে, মানে কর্ণ বরাবর যেই কি সংখ্যা জোড় সংখ্যাগুলো আমরা বসিয়েছি বা কর্ণের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে বাদ দিয়ে বিজোড় সংখ্যাগুলোকে এমন ভাবে নির্বাচন করতে হবে যেন পাশাপাশি উপরে নিচে সব পাশে যোগ করলে 15ই হয়, পাশাপাশি ও উপরে ও কোণাকুণি যোগ করলে যেন 15 হয়। তো এখান থেকে তোমরা, আমি যতটুকু বুঝলাম যে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার আসলে মূল টেবিল হলো এটা। তুমি এই টেবিলটা একবার প্রয়োজনে মুখস্থ করে নাও, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে, অত ঝামেলা করার প্রয়োজন নেই যে কি কি করতে হবে। তারা এই টেবিলটাই বসানো তোমাকে শিখাচ্ছে। তুমি খালি মনে রাখবা যে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা চার পাশে যোগ করলে ঘুরে ফিরে কত হবে? 15 হবে, তাই না? আর বিষয় হলো তোমাকে এখানে মনে রাখতে হবে প্রথমে আমরা 2 দিব, তারপর 9 দিব, তারপর 4 দিব, তারপর 7 দিব। এই সংখ্যাগুলো মনে রাখবা ভালো করে, তাহলে তোমাকে ম্যাজিক বর্গ সংখ্যা নৈবেদিক নিয়ে কোনো সমস্যা করতে হবে না। তারপর 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা, এখানেও সেম ডিটেইলিং লেখা রয়েছে যে কি ম্যাজিক বর্গের সংখ্যা এমন ভাবে করতে হবে যে এই পাশে 4টি, এই পাশে 4টি এবং এই পাশে 4টি, চার পাশে 4টি 4টি করে যেন হয়, তাই না? এবং প্রত্যেক পাশে পাশাপাশি কোণাকুণি যেভাবে যোগ করে যেন একই সংখ্যা হয়। তো এখানে যদি আমি দেখো এখান থেকে এটা যোগ করি কত হয়? তুমি যোগ করো এখান থেকে 5 যোগ করলে হচ্ছে 5, 5 আর এইখানে তোমার কত হচ্ছে? 21, 21 এখানে হলো তোমার কত? 21 আর তোমার 3, 21 24 34 যোগ করলে তোমার কত হবে? এই বরাবর হচ্ছে 34। আচ্ছা এখানে কিন্তু এরা এই কথাটা এখানে একটা লাইনে লেখা থাকে যেটা খুবই গুরুত্বপূর্ণ,
ঠিক আছে, যে 4 ক্রমে দেখো লেখা রয়েছে এই যে এখানে 4 ক্রমের এক্ষেত্রে যোগফল হবে 34, অর্থাৎ 34 হলো 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার যোগফল। এই লাইনটা মাস্ট বি ইম্পর্টেন্ট। আগেরটা 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার যোগফল হলো কত? 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার যোগফল হলো 15, আর 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার যোগফল হলো 34। এই লাইনটা তোমরা ভালো করে মনে রাখবা। দেন এই পাশাপাশি এই টেবিলটাকে ভালো করে খেয়াল রাখবা, কারণ এখান থেকে নৈমিত্তিক ছাড়া অন্য কোনো প্রশ্ন আসে না, তাই এটা নিয়ে তোমাদের অত মাথা ঘামানোর তেমন কিছু নেই। এখানে তোমাকে বলছে একটা কাজ দিছে, ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা গঠন করো। তার মানে বিভিন্ন কৌশলে তোমাকে কি করতে হবে? 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা গঠন করতে হবে। তারপরে 5 নাম্বার, দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা গঠন করার চেষ্টা করো। আচ্ছা, 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা যদি গঠন করতে হয় তাহলে অবশ্যই তোমাকে এই টপিকটাকে ভালো করে দেখতে হবে। এখানে দেখা বলছে প্রতি বর্গক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করে 16টি ছোট ভাগে ছোট ঘরে করছে। প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোকে এমন ভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপরে নিচে কোণাকুণি যোগ করলে যোগফল একই হয়। এক্ষেত্রে যোগফল হবে 34। সংখ্যাগুলোকে সাজানোর বিভিন্ন কৌশল রয়েছে। একটি কৌশল হলো উপর সংখ্যাগুলোকে যেন যে কোনো কোণ থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপরে নিচে লিখতে হবে। কর্ণের সংখ্যাগুলোকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে। এভাবে তোমাকে এবার কর্ণগুলোকে বিপরীত কোণা থেকে লিখে পাশাপাশি উপরে নিচে কোণাকুণি যোগ করলে যেন 34 হয়। আসলে বই থেকে যদি তুমি ঠিকঠাক ভাবে অ্যাকুরেট ভাবে দেখো তাহলে খুব ভালো কথা বুঝতে পারবে না। এখানে এরা একই ঘুরে ফিরে একই কথা বলে যে এইভাবে যোগ করলে যেন একই সংখ্যা হয়, এভাবে যোগ করলেও যেন একই সংখ্যা হয়, আবার এইভাবে যোগ করলেও যেন একই সংখ্যাই হয়। তো এইভাবে যোগ করলেও 34 হবে, এইভাবে যোগ করলেও 34 হবে, এইভাবে যোগ করলেও 34 হবে। কেননা তারা তো একটা টেবিল দিয়ে দিছে। এখন প্রশ্ন হলো যখন আমরা কাজ করতে যাব, কোনো একটা কাজ করতে যাব, যেমন এখানে বলছে ভিন্ন কৌশলে, তোমাকে আলাদা কোনো একটা কৌশল প্রয়োগ করে ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা গঠন করতে হবে। একটা নাম হলো দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা গঠন করার চেষ্টা করতে হবে, তাই না? তো এইটা করার জন্য আসলে এখানে যে লেখাগুলো রয়েছে এটা কিন্তু এনাফ পরিমাণ নয়। এখানে তোমাকে অনেকটাই মাথা খাটাতে হবে 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা, কারণ তোমাকে এমন কোন সংখ্যা লিখতে হবে যেন ঘুরে ফিরে এখানে কি হয়, এখানে ঘুরে ফিরে যেন 34ই হয়। তো দেখো এখানে কিন্তু দুইটা রয়েছে। নাম্বার 1 তে এখানে একটি টেবিল রয়েছে যেটা 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। নাম্বার 2 এখানেও একটা সংখ্যা রয়েছে যেটা 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। তো এখানে দুইটি ওয়েতে তোমাকে ম্যাজিক বর্গ, দেখো এখান থেকে যোগ করলে না সরি এটা কোনো ম্যাজিক বর্গ সংখ্যা নয়, ঠিক আছে? কারণ এখান থেকে যোগ করলে তুমি দেখো এটা কিন্তু 1 2 3 4 এটা রয়েছে, তাই না? তাহলে 4 8 11, এখানে 8 11 হবে, কিন্তু এই বর্গ যোগ করলে কিন্তু অন্য কিছু হবে, আবার এই বর্গ যোগ করলে কিন্তু অন্য হবে। তাই এটা কোনো ম্যাজিক বর্গ সংখ্যা নয়। ম্যাজিক বর্গ সংখ্যাটা এইটা। 4 নাম্বার আসার চান্স খুব বেশি। তাই এই প্রশ্নটা এবং এই ক্লাসটা খুবই মনোযোগ সহকারে তোমাদের করতে হবে যেন অর্ধবার্ষিক প্রিপারেশনটা তোমাদের অনেক সুন্দর থাকে। তো দেখো প্রথমে আমরা গত ক্লাসে কিন্তু তার পূর্বের পর্যন্ত আমরা করেছি, আজকে আমরা উদাহরণ 4 করব। ফার্স্টে তুমি এখানে দেখতে পাচ্ছ একটি ঘর, এখানে দুইটি ঘরের মতো রয়েছে আর এখানে তিনটি ঘর রয়েছে। বলেছে উপরের জ্যামিতিক চিত্রগুলো একটু প্যাটার্নে তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। এখানে প্রত্যেকটি কাঠির দৈর্ঘ্য সমান, ঠিক আছে? প্রথম নাম্বার 1 নাম্বার প্রশ্ন বলেছে চতুর্থ প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। মানে এখানে পরের চিত্রটা তৈরি করতে হবে যেটা কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে। তো ফার্স্টে দেখছি আমরা এখানে ঘর পাচ্ছি একটা, এখানে ঘর পাচ্ছি দুইটা, এখানে ঘর পাচ্ছি তিনটা, তার মানে পরবর্তীতে ঘর হবে কয়টা? 4টা ঘর হবে, যেমনটা আমরা দেখতেছি। তারপর খ নাম্বার প্রশ্নে দেখো, আচ্ছা আমরা ক নাম্বার প্রশ্ন আগে উত্তরটা করে দিই। তো ফার্স্ট আমি যেমনটা বললাম যে কি উদ্দীপকের আলোকে চতুর্থ প্যাটার্নটি নিম্নরূপ। আমরা এরকম ঘর কয়টি দিয়েছি? এখানে 4টে, দেখো 1টা 2টা 3টা 4টা। যেহেতু এখানে প্রথমের বেলা 1, দ্বিতীয় বেলা 2, তৃতীয় বেলা 3, তাহলে চতুর্থের বেলা 4টি ঘর। এবং কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ গুনতে হবে যেখানে কাঠি কয়টা আছে। তুমি গুনো, এখানে একটি কাঠি রয়েছে, এখানে 1টা 2টা, এখানে 3টা 4টা 5টা 6 7 8, তারপর কত 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে? 17 18 19 20 21, তাহলে টোটাল সংখ্যা কত? 21টি। দেখো প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের কাঠির সংখ্যা হলো 21টি। তো এই হলো আমাদের ক নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এরপরে খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। প্যাটার্নটি
কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করো। কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তার জন্য আমাকে দেখতে হবে। আর প্রথম প্যাটার্নে যদি খেয়াল করো দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। প্রথম প্যাটার্নে কয়টি রয়েছে? 6টি। আগে আমাদের কাঠির সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। তো ক্ষয়ের উত্তরে আমরা শুরুতে লিখব প্রথম চিত্রে কাঠির সংখ্যা 6টি। প্রথম চিত্রে কয়টা? কাঠির সংখ্যা 6টি। সেক্ষেত্রে 6 আমরা লিখতে পারি 5 + 1 = 6, অথবা 5 × 1 + 1 সমান হলো কত? 5 × 5 + 1। এখানে কিন্তু 5 × 5 আর 1 6টি হলো। দ্বিতীয়তে যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। তাহলে দ্বিতীয়টা কয়টা হচ্ছে? দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা হলো 11টি। আমরা এখানে 5 এর হিসাব করছি, এখানেও 5 করতে হবে। তাহলে 11 কে আমরা কি শেষের দিকে আমরা কি রেখেছি? 1 রেখেছি। তো আমাকে এখানে শেষের দিকে কত রাখতে হবে? 1। তাহলে 10 + 1 = 11। পরের কত? 5 × 1 করছি, তো এখানে কি দেখো 5 × 2 + 1, 5 × 10 আর 1 11। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা রয়েছে কয়টি? 16টি। তো সেক্ষেত্রে আমরা লিখব কি? তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা রয়েছে কয়টি? 16টি। সেক্ষেত্রে 15 + 1 = 16, কারণ 1 তো আমাকে বাইরে রাখতে হবে এই পাশে, ঠিক আছে? তো 15 কে আমরা 3 এর হিসাব করলে কত? 3 × 5 = 15 আর +1। আর চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা যেটা আমরা ক নম্বরে বের করছি সেটা হলো 21টি। সেক্ষেত্রে 20 + 1 = 21। 5 দিয়ে ভাঙলে 4 × 5 = 20 + 1 = 21। এবার একইভাবে কতম চিত্রের কাঠির সংখ্যা কত হবে? দেখো প্রত্যেকবার একটা কমন বিষয় হলো, শুধু দেখো এখানে 1, 5 এর সাথে এখানে 1, এখানে 5 এর সাথে 2, এখানে 5 এর সাথে 3 এবং এখানে 5 এর সাথে 4। এছাড়া তেমন কোনো পরিবর্তন নাই। এখানেও 5 5 5 5 আছে, এখানেও 1 1 1 1 আছে। শুধু এই জায়গাটা পরিবর্তন হচ্ছে। একটার বেলা একটা, দুইটার বেলা এখানে 2, তিনের বেলা এখানে 3, চারের বেলা এই জায়গাটা কি আসছে? 4 আসতেছে। সেই একই ভাবে কয়ের বেলা কি এখানে ক আসবে? সেক্ষেত্রে একের বেলা 5 + ক = 1। ঠিক আছে? অতএব 5ক + 1 প্যাটার্নগুলোকে 5ক + 1 বীজগণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। এই হলো তোমাদের খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তুমি প্রশ্নটি বুঝতে পেরেছো। যদি এই যে দুটি প্রশ্ন তোমাকে বোঝানো তুমি যদি সঠিকভাবে বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবা থ্যাংক ইউ ভাইয়া, এবং বুঝতে কোনো অসুবিধা হলে লিখবা প্রবলেম। সেক্ষেত্রে আমরা সেই ক্লাসটি আরো একবার করে দিব তোমাদেরকে। ঠিক আছে? তো তাড়াতাড়ি করে লিখে ফেলো। এরপর আমাদের গ নম্বর প্রশ্ন। প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। তো প্রথম 50টি চিত্র তৈরি করতে হবে, তার জন্য কাঠির সংখ্যা কত? প্রথমে লেখছে হলো কয়টা? তোমার কাঠি লাগছে 6টা, তারপর লাগছে 11টা, তারপর লাগছে 16টা, তারপর লাগছে 21টা। এভাবে 50টা কাঠি তৈরি করতে কয়টা লাগবে? সেক্ষেত্রে আমরা উত্তরে যেভাবে লিখবো, প্রথম আমরা লিখে দিব খ হতে প্রাপ্ত। খ হতে প্রাপ্ত বা খ অংশ থেকে পাই। প্যাটার্নটির তোমার কি বীজগণিতিক রাশি হলো ক কত? এখানে তোমার 5ক + 1, যেটা আমরা আগে পেয়েছি। এবার আমরা 50তম প্যাটার্নের জন্য কাঠি সংখ্যা করব। অতএব 50তম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠি সংখ্যা, মানে 50 নম্বর যে ঘরটা করবো সেটার জন্য প্রয়োজনীয় কাঠি সংখ্যা। তাহলে কয়ের ক্ষেত্রে দেখো, যখন ক ছিল তখন আমরা এখানে ক লিখেছি, যখন 1 ছিল তখন 1 লিখছি, যখন 2 ছিল তখন এখানে 2 লিখছি। তো 50 এর ক্ষেত্রে আমরা কয় জায়গায় ক লিখবো? 5 গুণন কয় জায়গায় লিখলাম? 50 + 1। 5 আর 50 এর গুণ করি, তাহলে 250 + 1 = তোমার কত? 251। তাহলে 50 নাম্বার কাঠিতে লাগবে হলো 251টি। তাহলে প্যাটার্নটা কি হয়ে দাঁড়ালো? এটা আসি। এখন প্যাটার্নগুলোকে কাঠের সংখ্যার সমষ্টি, সেটা হলো প্রথম ছিল 6, তারপরে 11, তারপরে আসলো 16, তারপরে 21, আর লাস্টে যে কাঠি পেয়ে গেলাম 50, সেটা হলো 251। এইমাত্র পেলাম। তো এইটার আমাকে কি করতে হবে? যোগ করতে হবে বা সমষ্টি নির্ণয় করতে হবে। তো সমষ্টির সূত্র আমি তোমাদের বলে দিই, যারা সমষ্টির সূত্র জানো না, সেটা হলো উপরে একটা জায়গায় সূত্র কিন্তু এটা ছিল যে সমষ্টি বা যোগফল নির্ণয় সূত্র, সমষ্টি সমান প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড টু গুণন পদ সংখ্যা। ঠিক আছে? তো প্রথম পদ মানে প্রথম যেটা আছে, প্রথম পদ আছে 6, তাহলে এখানে প্রথম পদ = 6। তারপর হলো শেষ পদ। শেষ পদ কত? দেখো শেষ পদ হলো 251, অতএব শেষ পদ = 251। তারপর পদ সংখ্যা, কতগুলো পদের কাজ করতে যাচ্ছে আমরা? 50টি, তাই কি পদ সংখ্যা হলো 50। এবার আমরা মান বসাবো সমষ্টি। তারপরে এই সূত্রটা আমরা চাইলে লিখতে পারি, আবার না লিখেও মান বসাতে পারি। তো আমরা এখানে তোমরা আগে প্রয়োজনীয় সূত্রটি লিখে নিবা, তারপরে এর নিচে এই লাইনটা করবা, সেক্ষেত্রে তোমাদের বোঝার জন্য আরো সুবিধা হবে। সেক্ষেত্রে সমষ্টি সমান প্রথম পদ, এখানে লেখা রয়েছে কি প্রথম পদ। তো প্রথম পদ কত? দেখো প্রথম পদ আমরা পেয়েছি কত? 6, তাই এই প্রথম পদের এখানে লেখা আছে 6। ঠিক আছে? তারপর প্লাস, এই হলো প্লাস। তারপর কত? শেষ পদ। শেষ পদ আমরা পেয়েছি কত? 251, তাহলে এই হলো 251। ঠিক আছে? ডিভাইডেড টু, এই যে ডিভাইডেড টু। তারপর কত? গুণন পদ সংখ্যা। পদ সংখ্যা কত? পদ সংখ্যা হলো 50, তাহলে গুণন পদ সংখ্যা হলো 50।
এবার এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয় 257, আর সরি এই দুটাকে যোগ করবা, দেখো এখানে 251 যোগ যদি 6 করি তাহলে 257, আর এই 2 দ্বারা যদি আমি 50 এ কাটি তাহলে হয় 25, এবং এই দুটাকে গুণ করলে হয় 6425। অতএব 50টি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা লাগবে হলো 6425। আজকের এই ক্লাসে আমরা শুরু করছি তোমাদের অনুসরণী, এবং তোমরা বেশ কিছু প্রশ্ন করো যে ভাইয়া আপনি কিছু কিছু জিনিস বাদ দিয়ে গিয়েছেন। হ্যাঁ, আমি দুই একটা টপিক বাদ দিয়েছি, যেমন তোমার এই যে সৃজনশীলটা যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তার পূর্বে একটি ক্লাস ছিল এখানে যে ম্যাজিক খেলা নিয়ে একটা ক্লাস ছিল। আসলে এইগুলো নিয়ে বিগত সালে কোনো প্রশ্ন আসেনি। আমি প্রত্যেকটি ক্লাস দেওয়ার আগে বিগত সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে নিই যে কোনো ক্লাস কি গুরুত্বপূর্ণ ছাড়া কোনো ক্লাস হবে না। দেখো আমি চেষ্টা করি প্রত্যেকটা ক্লাস যেন গুরুত্বপূর্ণ হয় তোমাদের সবার জন্য, এমন ক্লাস যেন না হয় যেটা কোনো গুরুত্ব নেই। তো আজকের এই ক্লাসে মূলত আমি চাইলে এখানে নিচের বাকি সকল প্রশ্নের সমাধানগুলো করতে পারি, তবে আজকের এই ক্লাসটা আমরা শুরু করব এমসিকিউ প্রশ্ন, মানে বহু নির্বাচনী প্রশ্ন। এটা তোমাদের সৃজনশীল প্রচুর পরিমাণে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখো রয়েছে ত্রিকোণের ম্যাজিক বর্গ গঠনে, এখানে বলছে 1 নাম্বার ম্যাজিক সংখ্যা হবে 15। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের কিন্তু আমি পূর্বে দেখিয়ে দিয়েছি। আমি যদি সেই 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার ওইখানে তোমাদের নিয়ে যাই, তোমরা এই প্রশ্নের সম্পূর্ণ উত্তরটি কিন্তু ইজিলি দেখতে পারবা। আবার অনেকে বলবো যে ভাই আপনি সরাসরি উত্তরটি করে দেন। হ্যাঁ, আমি কিন্তু চাইলেই সরাসরি প্রশ্নের উত্তরগুলো করে দিতে পারি তোমাদের জন্য, তবে আমি তোমাদেরকে চেষ্টা করব বোঝানোর জন্য। দেখো 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার ক্ষেত্রে আমি বলছিলাম যে এই যে লাইনটা 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার এইটা যোগফল হবে কত 15, যেটা ওখানে লেখা ছিল। তো এখানে তুমি দেখো ওরা কি বলেছিল, তারপরে এখানে দেখো যোগফল করতে হবে কত, যোগফল হবে 15। সংখ্যাগুলো 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক বর্গ সংখ্যা এমন ভাবে সাজাতে হবে, 1 থেকে 9। তোমরা এই কথাগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে? এবার আমি আবার ওই জায়গায় যাচ্ছি। এবার তোমরা আশা করি এই জায়গাতে ভালো করে দেখে নিয়েছো। এবারে প্রশ্নের উত্তরটা তোমরা ইজিলি দিতে পারবা। তো এবার তোমরাই বলো যে এই যে প্রশ্নের উত্তরটি সেটা কি হবে। ম্যাজিক সংখ্যা হবে 15। আসলে কিন্তু আমরা সেটা পেয়েছি যে হ্যাঁ ম্যাজিক সংখ্যা হবে 15। কেন্দ্রে ছোট বর্গ সংখ্যাটি হবে 5। তোমরা যারা ওই সংখ্যা ভালো করে খেয়াল করছো দেখবে সেই বরাবর কিন্তু 5ই ছিল। ক্ষুদ্র বর্গ সংখ্যা হলো 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসাতে হবে। এই কথাটা কিন্তু ভুল, কারণ আমরা ওইখানে দেখে আসলাম 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক বর্গ সংখ্যা বসাতে হবে, সেক্ষেত্রে এটা কিন্তু রাইট নয়। তার মানে তোমাদের এই 1 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 আর 2, মানে ক নাম্বারটি তোমাদের সঠিক উত্তর। আজকে আমরা তোমাদের এই টপিকের এমসিকিউটা ভালোভাবে সলভ করে দিচ্ছি এবং সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন হলো নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা 9 দ্বারা বিভাজ্য এর মানে কি আমি তোমাদের বুঝিয়ে দিই, যে এখানে যে সংখ্যাটি রয়েছে সেটার ভাগফল বা ভাগফল কত হবে 9। তুমি যদি খেয়াল করো এই দুইটাকে যদি যোগ করি হচ্ছে 7, এই দুটাকে যোগ করলে মানে লাস্ট সংখ্যা দুটাকে যোগ করলে এই দুটাকে যোগ করলে তুমি হচ্ছে 12, এবং এই দুটাকে যোগ করলে হচ্ছে তোমার কত, এই দুটাকে যোগ করলে হচ্ছে 6। আর এখানে এটা তো বিয়োগফল অবস্থায় আছে, এটা তো অপশন বাদী। তো এখানে এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক এটা বের করতে হলে তুমি ইজিলিতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। আমি তোমাদের অত কঠিন কোনো নিয়মে শেখাতে চাই না, আমি সরাসরি বলবো তোমরা একটা ক্যালকুলেটর নিবা এই অঙ্কগুলো করার জন্য, মানে অন্তত এইটা করার জন্য। অথবা তোমরা চাইলে সরাসরি মুখস্থ করতে পারো, তবে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব যে কোথায় কি কেন করবা, ঠিক আছে? তো এবার আমরা একটা ক্যালকুলেটর নিলাম। বলা হয়েছে নিচের কোনগুলো 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য বলতে আমরা এই দুটাকে যোগ করবো প্রথমে, কত 52 যোগ কত 25। তো আমরা এই দুটাকে যোগ করলাম, যোগ করার পরে আসলে এটাকে আমরা 9 দ্বারা ভাগ দিব। যদি সঠিক দেখো কোনো দশমিক না আসে, দেখো এটা কিন্তু দশমিক আসলো, যদি কোনো দশমিক না আসে সেটাই তোমার সঠিক উত্তর। আর যদি এরকম 8 দশমিক মানে দশমিক আসে সেটা কিন্তু রং উত্তর। তো এইটা কিন্তু উত্তরটা হবে না। তারপরে আমরা খ নাম্বার উত্তরটা ট্রাই করি। এখানে বলা হয়েছে দেখো 527 যোগ তোমার কত 725। আমরা এটাকে করলাম, ফলাফলকে আমরা 9 দ্বারা ভাগ দিয়ে দিলাম, দিলে দেখো এই উত্তরটা আসলে কত। এটা কিন্তু দেখো এখানেও কিন্তু 9 দ্বারা বিভাজ্য হয়নি, এটা কিন্তু পয়েন্ট এসেছে। আচ্ছা তার মানে খ নাম্বার উত্তরটা হবে না। এবার গ নাম্বার উত্তর খেয়াল করে 412 প্লাস কত 238, ঠিক আছে? এটা উত্তর আসলো এতটুকু। যদি আমি কোনো সরি 38 34 হবে, আচ্ছা আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে। 412 প্লাস তোমার কত 234, ঠিক আছে? তো এটাতে যে উত্তরটা আসলো সেটাকে আমরা কত দ্বারা 9 দ্বারা ভাগ দিব। ভাগ দিলে ফলাফলটা তোমরা দেখতে পাচ্ছ 71.7 আসতেছে। তার মানে লাস্ট অপশনে এটা রয়েছে আমাদেরকে বিয়োগ 25 বিয়োগ 27 দিলে যে ফলাফল আসছে তাকে যদি আমরা 9 দ্বারা ভাগ দিই তাহলে আসতেছে 2। তার মানে আমাদের
রাইট উত্তর কিন্তু এইটাতে হচ্ছে, ঠিক আছে। তো এইটা আমাদের রাইট উত্তর, মানে 2 এর ঘ নাম্বার উত্তর হবে। তোমরা অবশ্যই তোমাদের বইয়ে দাগিয়ে নিবা, যদি যারা বই পাও না তারা এখন পড়ে নিবা, ঠিক আছে। তারপর হচ্ছে 99999, মানে 9999, চারটা 9 রয়েছে। কোন বীজগাণিতিক রাশির শততম পদ? কোন বীজগণিত রাশির শততম পদ, মানে 100, শততম মানে 100তম পদ। তো কোনটার 100তম পদ? তোমাকে এই জিনিসটা এখানে খেয়াল করতে হবে। তো শততম 100, দেখো এখানে এখানে যে যে জায়গায় ক লেখা রয়েছে তোমাকে খালি চেক করতে হবে যে এটার কিন্তু কতে যদি তুমি শত মানে 100 বসাও তাহলে কিন্তু এই উত্তরটা পাও কিনা। তো যদিও আমরা উত্তরটা জানি যে এটারও ঘ নাম্বার উত্তর হওয়ার কথা, বাট আমি তোমাদেরকে ক্যালকুলেটরে দেখিয়ে দিব যেন তোমাদের কোনো সমস্যা না হয়। তো আমি আবারও সেই ক্যালকুলেটরটা নিয়ে আসবো যেন আমাদের কোনো ত্রুটি না হয়। আমরা নিচে নিলাম ক্যালকুলেটরটাকে। আচ্ছা, আবার আমরা সেই ক্যালকুলেটরটা নিয়ে আসলাম, আবার চেক করবো 999। আমরা এখানে শততম মানে 100তম, এখানে দেখো 99 আছে, 99 গুণন আমরা এখানে লিখবো 100, ঠিক আছে। তারপর সাথে আছে যোগ 1, এলো যোগ 1 সমান, দেখো 999 কিন্তু আমরা পাইনি, আমরা পেয়েছি 9901, মানে হলো এটা কিন্তু উত্তর হবে না। আচ্ছা, সেক্ষেত্রে এই উত্তরটা ফলস। আচ্ছা, তারপরে এখানে -1, এটাও আসলে হবে না। তাও আমি তোমাদের দেখা দিচ্ছি 99 কয়েক জায়গায় আমরা 100 লিখবো, তো কয়েক জায়গায় আমরা 100 লিখলাম। তারপর কত আছে -1, এলো -1। আচ্ছা, দিলে দেখো 9899, এখানে কিন্তু 999 রয়েছে, তার মানে এই ক্ষেত্রেও আমরা উত্তরটি পাইনি, তার মানে এইটা কিন্তু উত্তর হবে না। আর পরবর্তীতে এইটা। আচ্ছা, আমরা 100 কয়েক জায়গায় 100 লিখতে হবে, তো কয়েক জায়গায় 100 লিখলাম। তারপরে স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার দিলাম, দেন +1 দিতে হবে, +1 দিলাম, দেওয়ার পর উত্তর হবে। দেখো এইখানে তো 999 আসেই নেই, তাহলে তো এটা উত্তর হবে না। তার লাস্ট অপশন হলো এইটা, যেটা কিন্তু সঠিক উত্তর। তারপর আমি তোমাদের দেখা দিচ্ছি 100, তারপর আমরা স্কোয়ার দিব, দেন -1 করব। করার পরে এখানে দেখো উত্তরটা কিন্তু আমাদের সঠিক মিলে গেছে যে 9999। দেখো তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নাম্বারটি। দেখো আমি এমসিকিউ চাইলে কিন্তু ইজিলি করতে পারি, তবে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে তারপর উত্তরগুলো করছি, ঠিক আছে। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কোনটা? আমি তোমাদেরকে এটা বলছিলাম যে ক স্কয়ার হবে, এটা একবার মুখস্থ। তো এই 4 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বারটি। আচ্ছা, তারপরে 5 নম্বর প্রশ্নের উত্তর আসে। 5 নম্বর প্রশ্নে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটিকে বর্গ আকারে প্রকাশ করা যায়? এখানে দেখো অনেকগুলো সংখ্যা রয়েছে, তো এটার মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? তো এইটা আসলে দেখাতে গেলে অনেক বড় প্যাটার্ন লাগবে, এটা আসলে সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা জেনে নাও যে এটার উত্তর হবে 35, ঠিক আছে। আমরা এটা দেখাতে পারলাম না কারণ এত বড় সময় নেই আমাদের কাছে। তারপর এখানে তোমরা একটা নিচের বলছে যে নিচের উদ্দীপকের আলোকে 6 এবং 7 নম্বর প্রশ্ন উত্তর দাও, মানে আমাদের এই 6 নম্বর এবং এই 7 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে এইটার আলোকে। তো এটা একটি ম্যাজিক বর্গ সংখ্যা, আচ্ছা মেনে নিলাম। ক এর স্থানে উপযুক্ত সংখ্যা কত হবে? ক এর স্থানে এই বরাবর উপযুক্ত সংখ্যা কত হবে? এটা বের করা খুবই সহজ ব্যাপার, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ তোমরা কি করবে, যেকোনো একটা সিরিয়াল বরাবর যোগ করবে, কারণ যেকোনো একটা সিরিয়াল যদি যোগ করো, যেকোনো একটা যেই যোগফল হবে, ম্যাজিক বর্গের একটা নিয়ম হলো যেই যোগফল হবে এই বরাবর যোগ করলে কিন্তু সেই যোগফলটাই হবে। তো আমরা একটা যোগফল করে নিচ্ছি, আমরা যে সাইড বরাবরটা করে নিচ্ছি। আচ্ছা, এখানে 12 যোগ তোমার কত 19, 12 যোগ 19 যোগ 14, তাহলে যোগ 14, আমরা এটা নামিয়ে নিলাম, নিলে হয় 45। তো এই বরাবর যোগ করলে 45, তাহলে এই বরাবর যোগ করলে 45 হওয়া উচিত। তো সেক্ষেত্রে ক নাম্বার তো দেওয়া নাই, আমরা এখানে 12 যোগ করব, ঠিক আছে। যোগ কত দেওয়া নাই, তারপর রয়েছে 18, ঠিক আছে। যোগ করলে হওয়া উচিত ছিল কত, এটা যোগ করলে 30 হচ্ছে, হওয়া উচিত হলো 45, তার আমরা 45 আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে। তাহলে আমরা পেলাম -15, মানে এখানে 15 মিসিং, মানে এই ক নম্বরের উত্তর হওয়া উচিত 15। তাহলে এই হলো গ নাম্বার উত্তর, 6 এর উত্তর হলো গ। এরপর হলো তোমাদের 7 নম্বর প্রশ্ন, ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? আমি তো এটা অলরেডি করে ফেলছি, ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হলো 45, ঠিক আছে। তো এটার উত্তর কিন্তু হয়ে গেছে। তারপর 8 নম্বর প্রশ্ন, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হলো একটি। প্রথম 3টি বিজোড় সংখ্যা, প্রথম বিজোড় কি 1, তারপর কত 3, আর হলো 5, এগুলো হলো প্রথম বিজোড় সংখ্যা। যদি এগুলোকে যোগ করি তাহলে উত্তর পাবো আমরা 9। তো এটাকে এবার দেখো 9 কি একটি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, অবশ্যই 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, কেননা সকল ধরনের ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে, সেক্ষেত্রে 9 অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা, এটা আমরা পূর্বের ক্লাসে বলেছি। 2 বিজোড় সংখ্যা, হ্যাঁ অবশ্যই 9 একটি কি সংখ্যা? বিজোড় সংখ্যা, তো এটাও ঠিক আছে। মৌলিক সংখ্যা, 9 কি একটি মৌলিক সংখ্যা? অবশ্যই না, কেননা মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 11, তো এর মধ্যে কিন্তু 9 মিসিং, তো 9 কিন্তু মৌলিক সংখ্যা
9, তাহলে উত্তর হলো 1 ও 2, মানে ক নাম্বারটি নাম্বার থেকে শুরু প্রবলেম এগুলো, কারণ এগুলো ছিল অঙ্ক, যে কারণে এই সমস্যাগুলো করে নেই। তাই আজকের ক্লাসে আমরা এই 9 নাম্বার প্রশ্ন এবং এই 10 নাম্বার প্রশ্ন, এই দুইটি প্রশ্নের উত্তর সম্পূর্ণভাবে করে দেব। তো প্রথমে যদি প্রশ্নটা দেখো, লেখা রয়েছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো। মানে এই যে সংখ্যাগুলো রয়েছে এটাকে তোমাকে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য মানে বিয়োগ করতে হবে এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্নটা যদি খেয়াল করো, লেখা রয়েছে 7, 12, 17, 22, 27 এবং খ নম্বর এর পরবর্তী দুইটি সংখ্যা বাই করতে হবে। তারপর খ নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, সেখানে লেখা রয়েছে 6, 17, তারপর তোমার কত 27, 39, 50। এই দুইটি আগে করব, তারপর আমরা এখানে আসি। প্রথমে আমরা 9 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব। তো ফার্স্ট আমরা 9 নম্বর প্রশ্নে আসি। তো প্রথম ছিল 7, তারপর এখানে তোমার 12, তারপর তোমার কত 17, 22, তারপর হলো 27 এর পরবর্তী সংখ্যা। তো উত্তরে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা লিখব সমাধান। লেখার পরে আমরা লিখব তালিকার সংখ্যাগুলো হলো। তো তালিকার সংখ্যা কি কি হলো? 7, তারপর তোমার 12, 17, তারপর তোমার 22, তারপর কত 27, তারপর ডট ডট ডট, এভাবে আমরা সংখ্যাগুলো আগে লিখে নিব। এর পরবর্তীতে লিখব পার্থক্য। মানে এই দুইটা সংখ্যার মধ্যে কত পার্থক্য রয়েছে। দেখো 12 থেকে যদি আমি 7 বাদ দিই, 12 থেকে 7 বাদ দিলে উত্তর হয় 5। সেম ভাবে আমি পরবর্তী দুইটা সংখ্যার পার্থক্য যদি করি, 17 থেকে যদি 12 বাদ দিই তাহলে হয় 5। আবার তোমার এখানে এই দুইটার যদি করি, 22 আর যদি তোমার 17 বাদ দিই তাহলে এখানেও হয় 5। সেম ভাবে 22 আর যদি 27 এর মধ্যে করি, সেক্ষেত্রে পার্থক্য হয় কিন্তু 5, তাই না? তার মানে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য হচ্ছে 5, প্রতিবার পার্থক্য কত 5। অতএব পরবর্তী সংখ্যাটি কি হবে সেই বিষয়ে আমি তোমাকে একটু দেখাই দিই। দেখো আমি যখন এই সংখ্যাটার সাথে এই নিচের সংখ্যাটা যোগ করছি, তো যোগ করলে হচ্ছে 12, যে সংখ্যাটা আমরা পরবর্তী সংখ্যাটা পাচ্ছি, তাই না? তো সেম ভাবে যদি এই 12 সাথে আমরা যদি 5 যোগ করি তাহলে হয় 17, যেটা হলো এর পরবর্তী সংখ্যা। সেম ভাবে যদি এই 17 সাথে 5 যোগ করি তাহলে হয় হলো 22, যেটা হলো এর পরবর্তী সংখ্যা। তো এর পরবর্তী যদি 22 এর সাথে যদি 5 যোগ করি তাহলে হয় 27, যেটা হলো দেখো এর পরবর্তী সংখ্যা। সেম ভাবে 27 এর সাথে যদি 5 যোগ করি তাহলে এর পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব, তাই না? তো এটাই হলো আসলে কথা। তো অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে, তো প্রথম সংখ্যা কত 27, যোগ করতে হবে কত 5, তাই 27 যোগ 5 সমান সমান 32। তার মানে এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে হলো 32। তো তার পরবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য অবশ্যই এই সংখ্যার সাথে আমরা 5 যোগ করব, তাহলে এর পরবর্তী সংখ্যা পাবো। তো এই জন্য এই 32 আমরা এখানে নিয়ে এসে এর সাথে 5 যোগ করলাম, 32 + 5 = 37। তাহলে এর পরবর্তী সংখ্যা হবে 37। তার মানে এর পরবর্তী দুটি সংখ্যা হলো, এখানে লিখে দেব অতএব পরবর্তী দুটি সংখ্যা হলো 32 ও 37। আশা করি প্রথম প্রশ্নটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। যদি এই প্রশ্নটি সম্পূর্ণভাবে বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে লেখাও থ্যাংক ইউ ভাইয়া। সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসগুলো তোমাদের তাড়াতাড়ি দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে থাকি। আর যদি কোনো বুঝতে প্রবলেম থাকে সেক্ষেত্রে লিখবা প্রবলেম ভাইয়া, সেক্ষেত্রে আমরা তার প্রবলেমটি সলভ করব। তারপর খ নম্বর প্রশ্ন তোমাদের, যেখানে ছিল 6, 17, 28, 39 এবং 50 এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা সেম ভাবে এখানে যেভাবে উত্তর করেছি সেম ভাবে এর নিচেরটা আমরা কিন্তু উত্তরটা করব, ঠিক আছে? তো আমরা যদি সেটা খেয়াল করি, প্রথমে আমরা লিখবো সমাধান, তারপর লিখবো তালিকার সংখ্যাগুলো হলো 6, 17, তারপর তোমার কত এখানে তোমার 28, 39, তারপর তোমার 50। সেম ভাবে যদি খেয়াল করাই, সেম ভাবে আমি এটাকে বাদ দিলাম। এই দুইটা সংখ্যার মধ্যে যদি পার্থক্য করি, ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্য করলে 17 থেকে যদি 6 বাদ দিই তাহলে হয় 11। আবার 17 আর যদি 28 এর মধ্যে করি, 28 থেকে যদি 17 বাদ দিই তাহলে হয় 11। 28 আর যদি 39 এর মধ্যে করি, 39 থেকে যদি 28 বাদ দিই তাহলে হয় 11। আবার 39 আর 50 এর মধ্যে যদি পার্থক্য করি সেক্ষেত্রে হয় 11। তুমি ভালো করে খেয়াল করলে সব জায়গায় পার্থক্য দেখতে পারবা 11। অতএব লক্ষ্য করি প্রতিবার পার্থক্য হচ্ছে 11। সেম আগের কোয়ালিটিতে যদি তোমাকে বোঝাই, আমরা এই দুইটা সংখ্যাকে যদি যোগ করি, ঠিক আছে, মানে 11 আর 6 কে যোগ করলে হয় 17, যেটা হলো এর পরবর্তী সংখ্যা, ঠিক আছে। তারপর 17 আর 11 যদি যোগ করি তাহলে হয় 28, যেটা হলো এর পরবর্তী সংখ্যা। তারপরে 28 আর এখানে যদি 11 যোগ করি তাহলে হয় তোমার 39, যেটা হলো এর পরবর্তী সংখ্যা। আবার 39 এর সাথে যদি তোমার কত 11 যোগ করি তাহলে হয় 50, যেটা হলো এর পরবর্তী সংখ্যা। সেম ভাবে এই 50 এর সাথে যদি 11 যোগ করি তাহলে পাবো তার পরবর্তী সংখ্যা, এবং যে সংখ্যা পাবো তার সাথে যদি আবার 11 যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা পাবো, তাই না? এই ধারাবাহিকতায় আমরা করবো। অতএব লক্ষ্য করি দুইটি সংখ্যা হবে যথাক্রমে, প্রথমে পেলাম 50, এই 50 এর সাথে আমরা 11 যোগ করব তাহলে 61, এবং এই 61 যেটা আমরা পাইলাম সেই 61 এর সাথে যদি আবার 11 যোগ করি
তাহলে 61 প্লাস 11 যোগ করলে তারপরের সংখ্যা পাবো, তো পরবর্তী সংখ্যা 72। তাহলে দুটি সংখ্যা কত হলো তোমার, কত 61 ও 72। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। এটাও যদি বুঝতে পারো তাহলে আরেকবার থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলো, এবং বুঝতে প্রবলেম হলে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে লিখে দাও প্রবলেম ভাইয়া। আর পরবর্তী আমরা 10 নম্বর প্রশ্নে আসি। দেখো 10 নম্বর প্রশ্ন ছিল নিচের সংখ্যা প্যাটার্নগুলোকে মধ্যে কোনো মিল রয়েছে কি, প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তো এই যে তালিকা রয়েছে তার পরের সংখ্যা নির্ণয় করতে হবে এবং দেখতে হবে এর মধ্যে কোনো মিল রয়েছে কিনা। তো চলো আমরা এই 10 নম্বর প্রশ্নের উত্তরটিও এই ভিডিওতেই দেখে নিই। তো প্রথম প্রশ্নের সমস্যাটি যদি দেখো, যেটা ছিল হলো তোমাদের 10 নম্বরের প্রথমে 1 নম্বরে 1 1 2 3 5 8 13 এর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে, এর মধ্যে কোনো মিল রয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা সমাধান যেভাবে খাতায় লিখব, প্রথম লিখব প্যাটার্নগুলোর মধ্যে মিল হলো প্যাটার্নের প্রথম সংখ্যাক্রমের প্রথম ও দ্বিতীয়টির একই হবে, মানে এই দুইটা কিন্তু একই রয়েছে, ঠিক আছে, এই দ্বিতীয়টি একই হবে। প্রদত্ত তালিকা তুমি যদি খেয়াল করো, ঠিক আছে, 1 1 মানে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে এখানে আমরা সাজালাম, একবারে যা আছে হুবহু এখানে লিখে দিলাম, তাই না। এখানে যা যা আছে হুবহু লেখা হলো। তারপর আমরা দেখবো এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি আমরা এটা থেকে এটাকে বিয়োগ করি, মানে 1 থেকে 1 বিয়োগ করি, তাহলে হয় 0, হয়েছে। তারপর সেম ভাবে যদি আমরা এটাকে বাদ দিই এবং এই 1 আর এই 2 এর মানে 2 থেকে 1 বাদ দিই, তাহলে হয় কত 1। আবার যদি এই 2 আর 3 এর মধ্যে করি, 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে হয় 1। এবার 3 আর যদি 5 এর মধ্যে তুমি করো, 3 আর 5 এর মধ্যে করলে 5 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে হয় 2, ঠিক আছে। এবং যদি তুমি 5 থেকে যদি 8 করো, এই দুইটার মধ্যে বিয়োগ করলে হয় 3, এবং তোমার যদি 8 আর 13 এর মধ্যে বিয়োগ করো তাহলে হয় 5। তুমি একটু খেয়াল করো যে এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু 1 1 2 3 5, এটা কিন্তু এই সংখ্যাগুলোই, ঠিক আছে, এই সংখ্যাগুলো কিন্তু এখানে রয়েছে। তো এবার যদি এর মধ্যে যদি তোমার কত হয় 5 হয়, এর পরের সংখ্যা অবশ্যই 8 হবে এবং তারপরের সংখ্যা অবশ্যই 13 হবে, ঠিক আছে। কেননা তুমি একটু খেয়াল করলে নিচের যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু এই প্রশ্ন তুলে রয়েছে, দেখো এর বাইরে কিন্তু এখানে কিছু নাই। তার মানে এই লাইনটাকে নিচে যদি আমি সাজাই, এখানে হবে 8, মানে 13 সাথে 8 যোগ করলে কত হবে 21, এর পরবর্তী সংখ্যা কিন্তু 21 হবে। কেন হলো আশা করি তুমি বুঝতে পারছো, কারণ এই উপরের এই সংখ্যাগুলোকে নিচে এখানে সাজানো রয়েছে পার্থক্যতে। তো অবশ্যই যদি 5 পর্যন্ত সাজানো হয় তারপরে 8 আর 13 এর পরে সাজানো হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রশ্নের উত্তরে আসি, দেখো লেখা রয়েছে তালিকার সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে, পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। এর মানে হলো দেখো মানে হলো এই দুইটাকে যদি যোগ করি, 1 আর 2 কে যোগ করলে হয় 1 আর 1 কে যোগ করলে হয় 2, যেটা হলো এই সংখ্যার সমান। আবার যদি খেয়াল করে এই দুইটাকে 1 আর 2 কে যোগ করলে হয় 3, যেটা হলো এই সংখ্যার সমান। আবার 2 আর 3 কে যোগ করলে হয় কত 5, যেটা হলো এই সংখ্যার সমান। আবার 5 আর 3 কে যোগ করলে হয় কত 8, এটা হলো তোমার এই সংখ্যার সমান। 5 আর 8 কে যোগ করলে হয় কত 13, যেটা হলো এই সংখ্যার সমান। তাহলে এই দুইটা সংখ্যাকে যোগ করলেও কিন্তু তার পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে, মানে দুইটা ওইতে তুমি সংখ্যাটা পেতে পারো। প্রথম কথা এই দুইটাকে যোগ করলে তুমি পরবর্তী সংখ্যাটা পাবা। আবার কি যদি এইভাবে হিসাব করি সেক্ষেত্রেও কিন্তু পাবা। এই সংখ্যাগুলোকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা, এই কথাগুলো মনে রাখবা। তাহলে এখানে বলেছে পরবর্তী লক্ষ্য করি সংখ্যাগুলো পার্থক্য লক্ষ্য করলে দেখতে পাই প্রথম পার্থক্য বাদে বাকি পার্থক্যগুলোর মূল তালিকার সাথে মিল রয়েছে। যেমনটা আমি বললাম যে এই যে মূল তালিকা এর সাথে কিন্তু এটার ফুল মিল রয়েছে, তাই না। এইটা কিন্তু এখানে বলা হয়েছে। এর অর্থ হইল একই যে কোন দুইটি ক্রমিক সংখ্যার পার্থক্য পূর্ববর্তী সংখ্যার সমান। অতএব পরবর্তী সংখ্যাটি হচ্ছে এটা হলো 13 আর আগের সংখ্যা কত 8। তুমি এইভাবে যোগ করলেও বুঝতে পারো 21, স্যার আগের বারও বুঝালাম। আশা করি তুমি এই ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই লিখবা প্রবলেম ভাইয়া, এবং যদি বুঝতে কোনো সবকিছু যদি বুঝো তাহলে থ্যাংক ইউ ভাইয়া লিখে দিবা। আচ্ছা, এর পরবর্তী ক্লাস হলো তোমাদের খ নম্বর প্রশ্ন, যেটা ছিল 4 4 5 6 8 11। আচ্ছা, সেই সমাধানে আমরা কি লিখবো, সেম ভাবে লিখবো প্যাটার্নগুলোর মধ্যে মিল হলো প্যাটার্নগুলোর প্রথম ও দ্বিতীয়টি একই সংখ্যা। এর কারণ হলো আমি বলি এটা একটা ফিবোনাক্কি সংখ্যা এবং এগুলোর কিন্তু একই কথাই থাকবে, ঠিক আছে। কখনো যদি এরকম একই সংখ্যা দেখো মনে রাখবা যে এটা একটা ফিবোনাক্কি সংখ্যা। এবং এই দুটো সংখ্যার মধ্যে বিশেষ বিষয় হলো তোমাদেরকে আমি দেখা দিচ্ছি। তো দেখো পার্থক্য কি, এই সংখ্যাগুলোর মধ্যে কি পার্থক্য কি। পার্থক্য যদি খেয়াল করো 4 থেকে 4 বাদ দিলে হয় 0। আবার যদি 5 আর 4 এর মধ্যে পার্থক্য করি, 5 থেকে 4 বাদ দিলে হয় 1। এবং এখানে যদি 5 থেকে 6 এর সাথে করি, এটা বিয়োগ করলে হয় 1, ঠিক আছে। আবার এখান থেকে এটা বিয়োগ করলে হয় 2। তো আবার যদি হিসাব করি এটা থেকে এটা বিয়োগ করলে হয় কত 3, তাই না। তো এইভাবে যদি হিসাব করো দেখো এটা কিন্তু 1 1 2 3, এটা কিন্তু তোমার প্রিভিয়াস যে সংখ্যাটা এটা খেয়াল করো 1 1 2 3, তারপর হবে কত 5, তারপর হবে 8, তাই না। কেননা এইগুলো হলো কি সংখ্যা,
ফিবোনাক্কি সংখ্যা। তো 1 1 2 3 পর্যন্ত কিন্তু হয়ে গেছে, 1 1 2 3 পর্যন্ত হয়েছে। তো এরপরের সংখ্যা হচ্ছে কত, 5 আর 8। তো যেহেতু 1 1 2 3 হয়েছে, এর পরবর্তী একটা সংখ্যা হবে 5, একটা সংখ্যা হবে 8, মানে এই 11 এর সাথে আমাকে একবার 5 যোগ করতে হবে, 11 এর সাথে একবার 8 যোগ করতে হবে। কেন সেই বিষয়টা দেখো, লক্ষ্য করি পার্থক্য 2 পাওয়া যায়, এর পূর্ববর্তী দুইটি পার্থক্য যোগ করলে, মানে এই দুটাকে যোগ করলে, ঠিক আছে, এই দুটাকে যোগ করলে পরের সংখ্যা পাওয়া যাচ্ছে, আবার এই দুটাকে যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে, আবার এই দুটাকে যোগ করলে তার পরের সংখ্যা পাওয়া যাবে, কারণ এটা ফিবোনাক্কি সংখ্যা। তো 3 পার্থক্য পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি পার্থক্য যোগ করলে, যেমনটা বললাম যে 3 পার্থক্য পাওয়া যাবে যখন এই দুটাকে যোগ করব, সেম ভাবে এই দুটাকে যোগ করলে পরেরটা পাবো। এ অনুযায়ী তালিকার পরবর্তী পার্থক্য হবে কত, এই দুটাকে যোগ করব, 2 আর 3 যোগ করলে কত হবে, সরি এখানে দেখো 2 আর 3 যোগ করলে হচ্ছে 5। অতএব পরবর্তী সংখ্যাটি হচ্ছে, পরবর্তী সংখ্যা কত হচ্ছে, 5 পেয়েছি আমরা, এইটার সাথে 5 যোগ করলে কিন্তু পরবর্তী সংখ্যা পাবো, 11 + 5 = 16। আশা করি তুমি এই 10 নাম্বার এবং 11 নাম্বার ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো, কোনো বুঝতে সমস্যা হয়নি। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা প্রবলেম, এবং যদি সম্পূর্ণভাবে বুঝতে পারো তাহলে লিখবা থ্যাংক ইউ ভাইয়া। করব হলো এখানে দেখছো যে এই যে সৃজনশীলটা রয়েছে, এই সৃজনশীলটি এটা এখানে 9 নাম্বার দেখানো হচ্ছে, তবে তোমাদের যে 2025 সালের যে মূল বই সেটাতে কিন্তু এটা 11 নম্বরে রয়েছে, তাই কেউ বিভ্রান্ত হলো না। সেই পিডিএফটা একটু ঘোলাটে, যার কারণে আমরা এই পিডিএফটি ইউজ করছি। তো এখানে তোমরা দেখছো প্রশ্নে লেখা আছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে কাঠি দিয়ে তৈরি হয়েছে, এবং আমি এটা বলছি এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্ধবার্ষিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটি, ঠিক আছে। তো হুবহু তো কিন্তু এবার আর কোনো প্রশ্ন পাবা না, সেক্ষেত্রে আমরা যেগুলো খুবই গুরুত্ব সহকারে পড়াই সেই প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে করবা, কারণ সেগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে ফার্স্ট অফ দেখতে পাচ্ছ 1 নম্বরে বলছে কাঠের সংখ্যার তালিকা তৈরি করো। এখানে কোনটা কোনটা কথা কাঠে রয়েছে সেটা তালিকা তৈরি করতে হবে। খ নম্বর প্রশ্ন হলো তালিকার পরবর্তী কাঠিটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো, মানে আমাদের পরবর্তী ঘরের কাঠি বাই করতে হবে, কতটি হবে সেটা বের করতে হবে। গ নম্বর প্রশ্ন হলো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তো এই হলো তোমাদের এই প্রশ্ন সৃজনশীলটি। আমি এটা বারবার বলছি যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঠিক আছে, যেটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। তো চলো এই প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক। তো আমরা প্রশ্নের উত্তরে যদি আসি, প্রথম প্রশ্ন ছিল কাঠের সংখ্যা তালিকা পদ্ধতি করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে আগে লিখবো যে ক নাম্বার কাঠের সংখ্যা, ঠিক আছে, কাঠের সংখ্যার তালিকা। তো ফার্স্টে যদি খেয়াল করি আমরা চিত্র থেকে তোমাদের যদি বুঝিয়ে দিই, প্রথমটা খেয়াল করো, এখানে একটি কাঠি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, কয়টি কাঠি হলো, 4টি কাঠি। তাহলে প্রথমটিতে রয়েছে 4টি কাঠি। এবং 2 নম্বরে খেয়াল করো, একটি, এখানে একটি, 2টি হলো, তাহলে ঠিক আছে, এখানে একটি 3টি, এখানে একটি 4টি, এখানে একটি 5টি, এখানে একটি 6টি, এখানে একটি 7টি। তার মানে 2 নম্বরটা হলো 7টি কাঠি। এবং 3 নম্বরে খেয়াল করি 1 2 3 4, ঠিক আছে, 5 6 7 8 9 10, এখানে হলো 10টি কাঠি, ঠিক আছে। তো এর থেকে কিন্তু ক নম্বরে 1 মার্ক তুমি পেয়ে যাবা। কাঠের সংখ্যার তালিকা হলো 4 7 10। এরপরে খ নম্বর প্রশ্ন, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আমরা এই ধরনের প্রশ্ন প্রচুর পড়েছি এবং গত ক্লাসে কিন্তু করেছি। সেক্ষেত্রে আমরা খ নম্বর প্রশ্নের উত্তর লিখবো কাঠের বা তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয়। সেক্ষেত্রে প্রদত্ত সংখ্যাগুলো, আগে এই প্রদত্ত আমরা এই সংখ্যাগুলো লিখে নিব, ঠিক আছে। তো আমাদের প্রদত্ত সংখ্যাগুলো কি ছিল সেগুলো আমরা খেয়াল যদি করি, সেটা ছিল 4 7 এবং 10। এবার আমাদের যে কাজটা সেটা হলো এই দুইটা সংখ্যার মধ্যে আমাদের পার্থক্য বের করতে হবে। তো আমরা 7 আর এটাকে নিলাম, এই দুটোকে যদি 7 থেকে যদি 4 বাদ দিই তাহলে হয় 3। সেম ভাবে এই 7 নাম্বার আর 10 নাম্বার যদি নিই, 7 এবং এই 10 এর মধ্যে পার্থক্য যদি করি সেক্ষেত্রে উত্তর আসবে 3। সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 3 করে। অর্থাৎ তুমি যদি খেয়াল করো আরেকটা বিষয়, যে এইখানে যখন আমি তোমাকে এভাবে দেখাবো যে এই যে দুইটি সংখ্যা রয়েছে, ঠিক আছে, এই দুইটি সংখ্যাকে যোগ করলে তুমি এই সংখ্যাটি পাবা, ঠিক আছে। মানে 4 আর 3 যোগ করলে তুমি পাবা 7। আবার যদি এই 7 আর 3 যোগ করো তাহলে হবে 10, যেটা হলো এর পরবর্তী সংখ্যা। তার মানে এটা গ্যারান্টি যে এর পরবর্তী পার্থক্য 3 হবে, মানে 10 এর সাথে যদি 3 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা পাবো, তাই না? তাই সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা হবে কত, 10 + 3 = 13। তো এই হলো আমাদের খ নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে গেল। তো এর পরবর্তীতে আমাদের গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন হলো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। সেখানে দেখো পরবর্তী এই চিত্রটি তৈরি করতে এখানে কয়টি ঘর রয়েছে, 3টি ঘর। তো এর পরবর্তী আমরা কাঠি দিয়ে কিভাবে এখানে একটি ঘর এঁকে দিব, তাহলে হয়ে গেল আমাদের পরবর্তী চিত্র, মানে 4টি ঘর বানাতে হবে আমাদের। তো এই কাজটি আমরা এখানে করব। তো আমরা আসি উত্তরে। তো দেখো
গ নম্বরের প্রথম উত্তর লিখবো পরবর্তী চিত্রটি হলো, আমরা এখানে 4টি ঘর এঁকে দিয়েছি। তুমি যদি ভালো করে খেয়াল করো দেখো, এখানে 1, এটা হলো 2 নম্বর ঘর, এটা আগে 3 নম্বর যেখানে ছিল, এখানে আমরা 4 নম্বর একটি ঘর এঁকে দিয়েছি। তো আমাদের পরবর্তী চিত্রটা কিন্তু হয়ে গেছে। এবার আমাদের উত্তরের সাপেক্ষে এই কথাগুলো লিখতে হবে, ঠিক আছে? এগুলো একবারে প্রয়োজন তুমি মনে রাখবা, একবারে হুবহু মনে রাখবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে দেখো এখানে লিখতে হবে কাঠি দিয়ে তৈরি প্রদত্ত জ্যামিতিক প্যাটার্ন থেকে দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে একটি করে আয়তাকৃতির কলাম যোগ করা হচ্ছে। এটি এমনভাবে পরবর্তীতে জ্যামিতিক চিত্রের সাথে যুক্ত করা হচ্ছে যাতে পূর্ববর্তী চিত্রের ডান দিকের কাঠিটি নতুন করে যুক্ত হওয়ার চিত্রের বাম পাশ দিকের কাঠি হিসাবে কাজ করে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আয়তাকৃতির কলাম বা জ্যামিতিক চিত্র তৈরি করতে 4টি কাঠি পরবর্তী 3টি কাঠি ব্যবহার হচ্ছে, মানে প্রথমে 4টি পরবর্তী 3টি করে ব্যবহৃত হচ্ছে। তো এটা কিন্তু ইজিলি তোমরা দেখতে পারো, প্রথম কিন্তু এই চিত্রটা ছিল যেখানে 4টি কাঠি ছিল, পরবর্তীতে হয়েছে 7টি, তার মানে 3টি কাঠি, পরবর্তীতে হয়েছে 10টি, তার মানে 3টি কাঠি, ঠিক আছে? সুতরাং প্রতি ক্ষেত্রে 3টি কাঠি যুক্ত করে পরবর্তী চিত্রটি তৈরি করা হয় বলে তৈরিকৃত জ্যামিতিক চিত্রটি যথার্থ। এই তো এতটুকু তোমাকে লিখতে হবে। এর পরবর্তী তোমাদের 11 নম্বর প্রশ্নে যদি আসি, যেটা তোমাদের 11 নম্বর না, এবার তোমাদের 12 নম্বর প্রশ্ন। এটা কিন্তু আমি আগেও বলেছি যে এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এবং এই ক্লাস থেকে তুমি একটি অঙ্ক কমন পাবা, ঠিক আছে? তো এর পরবর্তী তোমাদের 11 নম্বর যে 11 নম্বর না, সরি 11 নম্বর তো করলাম, 12 নম্বর যে প্রশ্ন সেটা হলো এইটা। দিশালের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। তো এখানে তোমরা কিছু ত্রিভুজ দেখতে পাচ্ছ যেখানে প্যাটার্ন তৈরি করা হয়েছে। ক নম্বর প্রশ্ন, চতুর্থ প্যাটার্নে দিশালয়ের কাঠি সংখ্যা বের করো। এই যে এখানে 3টি চিত্র রয়েছে, এর পরবর্তীতে প্যাটার্নে তোমাকে বাই করতে হবে। তো সেক্ষেত্রে চতুর্থ প্যাটার্নে দিশালয়ের কাঠি সংখ্যা বের করবা। তো এখানে যদি খেয়াল করো চতুর্থ কাঠি কোনটা, চতুর্থ তোমার যে প্যাটার্নটি রয়েছে সেটা কোনটা, সেটা হলো এইটা। তো এই চিত্রটাকে আমরা কাঠির সংখ্যা বের করব। তো এখানে প্রথমে চিত্র হতে দেখা যাচ্ছে যে চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা 9টি, মানে এখানে কাঠির সংখ্যা কয়টি রয়েছে? 9টি। তুমি যদি কোনো এখানে দেখো 1 2 3 4 5 6 7, এখানে হলো 7টি নাকি? এখানে 7টি। তো প্রত্যেকটাতে দেখো কয়টি করে, এখানে ছিল কয়টি? 1টি 2টি 3টি, এখানে ছিল 5টি, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি, এখানে ছিল 5টি। তো এখানে তোমাকে কি করতে, চতুর্থ যে প্যাটার্নটি সেটা হবে কিভাবে, তুমি দেখো প্রত্যেকটা ভাবে এইভাবে কিন্তু এখানে একটা দাগ যুক্ত হবে, যেটা হয়তো আমি করতে ভুলে গেছি। তো যদি খেয়াল করো সেক্ষেত্রে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। তো সেক্ষেত্রে চিত্র হতে দেখা যাচ্ছে যে চতুর্থ প্যাটার্নে কাঠি সংখ্যা হবে 9টি, ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পেরেছো। ক নম্বর প্রশ্ন, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা নির্ণয় করো। আচ্ছা, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবো সেটা আমরা দেখি। সেক্ষেত্রে আমরা লিখবো প্রদত্ত তালিকার সংখ্যাগুলো আগে আমরা লিখে দেবো। প্রথমটায় 3টা ছিল, যেমনটা আমি এখানে তোমাদের গুনিয়ে দেখালাম যে প্রথমটায় 3টা কাঠি ছিল, 1টা 2টা 3টা। পরেরটায় কাঠি ছিল 5টা, ঠিক আছে? পরেরটায় কাঠি ছিল 7টা। আমরা কিন্তু এইমাত্র তোমাকে গুনে দেখালাম। তো সেইভাবে গুনে আমরা এখানে বসিয়েছি যে প্রদত্ত প্রথমে ছিল 3টে, তারপর ছিল 5টে, তারপর ছিল 7টে। এবার আমরা কি করব, এই দুটোর মধ্যে বিয়োগ করব। এই 3 আর 5 এর মধ্যে যদি বিয়োগ করি, 5 থেকে 3 বাদ দিলে হয় 2। সেম ভাবে এই দুটোর মধ্যে বিয়োগ করব, 7 থেকে 5 বাদ দিলে হয় 2। সেক্ষেত্রে প্রতিবার পার্থক্য কত করে হচ্ছে? 2 করে, ঠিক আছে? তো এখানে লিখতে হবে প্রতিবার পার্থক্য হলো 2 করে। তোমাকে প্রশ্ন করেছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবা তা নির্ণয় করো। তো কিভাবে বের করো সেটা নির্ণয় করতে হবে, তবে ব্যাখ্যাও করতে হবে। এখানে একটু ব্যাখ্যা কম রয়েছে, সরাসরি উত্তরটি করা রয়েছে, সেক্ষেত্রে তোমাদের একটু ব্যাখ্যা দিতে হবে। সেক্ষেত্রে তোমরা ব্যাখ্যাটি কিভাবে দিবে আমি বলে দিই, কেননা শিক্ষক মার্ক দিবে। তো এখানে তুমি লিখবা যে লক্ষ্য করি যে প্রতিবার পার্থক্য 2 করে এবং পূর্ববর্তী সংখ্যার সাথে, এখানে এভাবে লিখবা যে পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করলে তার পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। তো এভাবে লিখবা, ঠিক আছে? এতটুকু লিখবা, আমি যতটুকু বললাম একটু কষ্ট করে আমি আবার বলছি পর্যন্ত তুমি লিখে নাও। যে লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিবার পার্থক্য 2 করে, পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। এটা লিখে নিবা। এই কোন জায়গায় লিখবা? এই বরাবর লিখবা যেখানে গ্যাপটা রয়েছে, ঠিক আছে? তো এখানে তোমাকে দেখো, আমি যদি তোমাকে খেয়াল করাই যে এইটার সাথে যদি এটা যোগ করি, মানে 3 এর সাথে 2 যোগ করলে হয় 5, যেটা পরবর্তী সংখ্যা। আবার এই 5 এর সাথে যদি 2 যোগ করি তাহলে 7, যেটা হলো এর পরবর্তী সংখ্যা। সেম ভাবে 7 এর সাথে 2 যোগ করলে পরবর্তী সংখ্যা হবে পরবর্তী সংখ্যা। তো এখানে বলছো সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে 7 + 2 = 9। কেন 2 যোগ করছে আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হলো এখানে
শততম প্যাটার্নে তৈরিতে কতগুলো দিশালাইট কাঠের প্রয়োজন? আচ্ছা, সেক্ষেত্রে তুমি এখানে কিভাবে করবা? শততমের জন্য তুমি আগে আগে এই প্যাটার্নটি আগে ঠিক করে নিবা, আগে নির্ণয় করে নিবা যে প্যাটার্নটির কি অবস্থা। তো সেক্ষেত্রে আমরা গ নম্বর প্রশ্নের শুরুতে লিখব, প্রদত্ত প্যাটার্নের দিশালাইটের সংখ্যা ছিল এভাবে, পার্থক্য ছিল কত করে? 2 করে। সেক্ষেত্রে আমরা উক্ত প্যাটার্নের জন্য বীজগাণিতিক রাশি পাই কিভাবে? দেখো, প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের 2 কি করা লাগছে। এখানে দেখো, এখানে 2 কপ প্লাস 1, 2 কপ প্লাস 1 কিভাবে? দেখো, প্রথমটা 3, এখানে কিন্তু ছোট করে দেখানো হচ্ছে, কারণ অত বড় করে দেখানোর কোনো লাভ নেই তোমাদের। এখানে ছিল কত? 3। 3 যদি আমরা ভাঙি, সেক্ষেত্রে আমরা ভাঙতে পারি কিভাবে? 2 গুণন 1, ঠিক আছে, প্লাস 1 সমান 3। দেখো, 2 1 কে 2 আর যোগ করলে 1, 3, 5। এরপর হলো 5, 5 কে আমরা ভাঙতে পারি কিভাবে? 2 গুণন, ঠিক আছে, 2 প্লাস 1। তাহলে দেখো, 2 2 4 1 5। তারপর 7, 7 তোমরা ভাঙতে পারো কিভাবে? তো দেখো, 1 এর বেলা এখানে 1 হচ্ছে, 2 নাম্বার সংখ্যার বেলা এখানে 2 হচ্ছে, 3 নাম্বার সংখ্যার বেলা এখানে 3ই হবে। তো ক নাম্বার সংখ্যার বেলা এখানে কই হবে, ঠিক আছে। এখানে ক হচ্ছে প্যাটার্ন সংখ্যা, ক হচ্ছে এখানে কি? প্যাটার্ন সংখ্যা। আমি যেভাবে লিখছি সেভাবে লিখবা। অতএব 100তম প্যাটার্ন তৈরিতে দিশালাইটের কাঠির সংখ্যা হবে 2 গুণন 100 প্লাস 1, অর্থাৎ 201টি। অর্থাৎ সুতরাং শততম প্যাটার্ন তৈরিতে 201টি দিশালাইটের কাঠি প্রয়োজন। তোমরা 100% গ্যারান্টি লিখে নাও, 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে 11 নাম্বার, 12 নাম্বার এবং 13 নাম্বার এই তিনটি প্রশ্নের মধ্যে 100% তুমি একটা কমন পাবাই ইনশাআল্লাহ। 100%, একবারে 100% লিখে নাও যে প্যাটার্ন থেকে অর্ধবার্ষিক পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেটা এই তিনটা সৃজনশীল থেকে একটা একবারে হুবহু হবে। তার মধ্যে 1 নাম্বারটা আর 2 নাম্বারটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1 নাম্বার এবং 2 নাম্বারটা সবচেয়ে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্ন দুটির উত্তর কিন্তু করলাম, ঠিক আছে। তো আশা করি প্রশ্ন দুটি তুমি বুঝতে পেরেছো, এবং 100% ক্লিয়ার না বুঝতে পারলে তাহলে অবশ্যই লিখবা নিচে কমেন্ট সেকশনে প্রবলেম ভাই, সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটি আরো একবার সমস্যার সমাধান করি। এখানে বলা হয়েছে 5 13 21 তোমার 29 তারপর 37। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 29 ও 37 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। সেক্ষেত্রে আমরা খুব ইজিতে এই কাজটা করতে পারি। দেখো, আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর যদি করি, আমরা প্রথমে এই সংখ্যাটা লিখবো, ঠিক আছে। আমরা ক নাম্বার দিয়ে নিলাম, দেন আমরা এই সংখ্যাটাই লিখলাম। লেখার পরে এখানে কত রয়েছে? 29 আছে, তো 29 লিখবো। 29 এর আশেপাশে যে মৌলিক সংখ্যা রয়েছে এটা তোমাকে জানতে হবে। দেখো, 5 উপরে স্কয়ার দিলে 25, তাহলে একটা রয়েছে হলো 25 আশেপাশে, তার 29 এ তার কত লাগে? আর লাগে হলো 4, ঠিক আছে। সেক্ষেত্রে কত উপরে স্কয়ার দিলে 25 হয়? সেটা হলো কিন্তু 5 এর উপরে স্কয়ার দিলে হয় 25 প্লাস, আর কত উপরে স্কয়ার দিলে 4 হয়? সেটা হলো 2 এর উপরে স্কয়ার দিলে হয় 4। তার মানে 29 কে ভাঙলে আমরা পাবো 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার। সেক্ষেত্রে আমরা যদি 37 এর কাজ করি, এখানে আমরা 37টা লিখে দিলাম। তারপরে 37 কে আমরা যদি ভাঙি, দেখো 37 এর আশেপাশে 36 আছে, 6 6 36, তো আশেপাশে কি আছে? 36 রয়েছে, তাহলে হলো 36। আর রইল কত? আর রইল হলো 1, ঠিক আছে। আর রইল কত তোমার? 1। এবার 36 হলো কত উপরে স্কয়ার দিলে 36 হয়? 6 এর উপরে স্কয়ার দিলে হলো 36 প্লাস কত উপরে স্কয়ার দিলে 1 হয়? 1 এর উপরে স্কয়ার দিলে হয় 1। তাহলে 37 কে ভাঙে আমরা বর্গ সংখ্যা পেয়েছি 6 স্কয়ার প্লাস a স্কয়ার। এই হলো তোমাদের ক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। আর পরবর্তী খ নাম্বার প্রশ্ন, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এই জন্য আগে তোমাকে যেটা লিখতে হবে, সর্বপ্রথম এইটা লিখতে হবে, তালিকার সংখ্যাগুলোকে আগে লিখতে হবে তোমাকে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো, আমি তোমাদেরকে বললে হয়তো অনেকে বুঝতে চাবে না, তাই আমি এখানে তোমার দেখা দিচ্ছি। দেখো, তালিকার সংখ্যাগুলো আমরা লিখে নিচ্ছি 5, ঠিক আছে, 13, তারপর কত 21, এখানে 29, তারপর কত 37। এবার এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। তুমি যদি পার্থক্য করো, দেখো 5 এবং 13, 13 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে কিন্তু হয় সেটা 8 হয়। সেম ভাবে তুমি যদি 21 থেকে 13 বাদ দাও তাহলে কিন্তু হয় 8। আবার যদি তুমি কত 29 থেকে তুমি 21 বাদ দাও তাহলে হয় 8। 37 থেকে যদি তুমি 29 বাদ দাও তাহলে হয় 8। তো প্রতিবার তুমি পার্থক্য কত করে লেখা হচ্ছে? 8 করে। তো এখানে লিখতে হবে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হলো কত? 8 দেখা যাচ্ছে। যেহেতু পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে 8 করে বৃদ্ধি পাবে। দেখো, বৃদ্ধি কেন পাবে আমি তোমাকে বলি। তুমি যদি খেয়াল করো, এই দুইটাকে যদি যোগ করি আমরা, এই দুইটাকে দেখো 8 5 আর এখানে 8, এই 5 আর 8 কে যদি যোগ করো তাহলে হয় 13, যা হলে আর পরবর্তী সংখ্যা। সেম ভাবে যদি আমি কথাটা বলি, 13 কে যদি আমরা 8 দ্বারা যোগ করি, 13 আর 8 যোগ করলে হয় কত? 21, যা এটার কিন্তু পরবর্তী সংখ্যা। আবার এই 21 কে যদি আমরা 8 দ্বারা যোগ করি তাহলে 21 আর 8 যোগ করলে হয় কত? 29, যা কিন্তু এইটার পরবর্তী সংখ্যা।
29 সাথে 8 যোগ করলে হয় 37, যেটা হলো তার পরবর্তী সংখ্যা। তাহলে 37 সাথে 8 যোগ করলে অবশ্যই তার পরবর্তী সংখ্যা পাবো। তো আসলে পরবর্তী 4টি সংখ্যা বের করতে বলছে। সুতরাং তালিকার পরবর্তী সংখ্যাগুলো হবে হলো 37 সাথে 8 যোগ করলে হয় 45, একটা সংখ্যা। তারপর এই 45 সাথে আমরা আবার 8 যোগ করব, করলে হবে 53, যেটা আমাদের পরের সংখ্যা। তারপর 53 সাথে আমরা আবার 8 যোগ করব, তাহলে হবে কত 61, যেটা আমাদের তারপরের সংখ্যা। এবং তারপরে কত 21 সাথে 61 সাথে আমরা আবারও 8 যোগ করব, যোগ করলে কত 69, যেটা আমাদের পরবর্তী সংখ্যা। তাহলে তালিকার পরবর্তী 4টি সংখ্যা কি কি হলো? একটা হলো 45, 53, 61, তারপর কত 69। তো এই হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। আচ্ছা, তারপরের প্রশ্নটি কি ছিল দেখো, গ নম্বর যদি খেয়াল করি, গ নম্বর প্রশ্ন ছিল তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তোমাকে এই অঙ্কটা কিন্তু অলরেডি করা হয়েছে। এই অঙ্কটা দেখো সেম টু সেম আমরা তোমাদের উদ্দীপকে কিন্তু যেখানে তোমাদের উদাহরণ ছিল সেই জায়গায় কিন্তু করা হয়েছে। আমি তোমাদের যদি দেখা, এই যে এই অঙ্কটা যেখানে করাইছি তোমাদের এইখানে কিন্তু এই কাজটা করা হয়েছে। দেখো এখানে বলছিল যে এইখানে এই যে গ নাম্বার প্রশ্নে যে 50তম প্যাটার্নের প্রয়োজনীয় কাঠির সংখ্যা, এটা তোমাকে জানতে হচ্ছে নাকি। তো আমাদের সেখানে কিন্তু খ নাম্বার প্রশ্নে আমরা এরকম ভাবে বের করে নিয়েছিলাম যে এটা কত 5 ক প্লাস 1। আমাদের সেম ভাবে এই অঙ্কের বেলাও আমাদেরকে বের করে নিতে হবে যে এটা এখানে আসলে কত হবে। সেক্ষেত্রে প্রশ্নের উত্তরগুলো তুমি কিভাবে করবা? অ্যানসারের শুরুতে তুমি যেটা করবা, প্রথমে আমরা ওটাকে অ্যানালাইসিস করে দেখবা, লিখবা হলো দেখা যাচ্ছে যে শর্ট করে করবা, বেশি বড় করার দরকার নাই। দেখা যাচ্ছে প্রতিবার সংখ্যাগুলো 8 ক প্লাস 3 আকারে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। অতএব 50তম সংখ্যা দেখো প্রতিবার ক করে পাওয়া যাচ্ছে, তাহলে 50তম হলে কি হবে? 50 এই কয়ের জায়গায় 50 হবে, তাই এখানে 8 আছে, এই হলো 8। আর এখানে যে 50টা আছে মানে যেখানে ক আছে সেই কর জায়গায় আমরা এখানে কত লিখলাম 50, তাই এই কর জায়গায় আমরা এখানে লিখবো 50। আর -3 আছে, হলো -3। এবার এখানে তুমি যদি এই দুটাকে গুণ করো, দেখো 8 আর যদি 50, 5টা 40 আর এখানে 109, তাহলে 400। -3 = -3, এবং 400 থেকে যদি তুমি 3 বিয়োগ করো সেক্ষেত্রে হলো 397। অতএব পদ সংখ্যা হলো কত 50। সেক্ষেত্রে তুমি 50টি পদের সমষ্টি নির্ণয় করবে। সেক্ষেত্রে তুমি লিখবা আমরা জানি সমষ্টি সমান সমান প্রথম পদ প্লাস শেষ পদ গুণন প্রথম পদ পদ সংখ্যা ডিভাইডেড তোমার কি 2। এর পরবর্তী কাজ হলো তোমার মান বসানো। তো প্রথম সংখ্যাটি শুরু হয়েছিল কত 5 দ্বারা, শেষ পদ মানে এইমাত্র আমরা যে 50তম পদ বের করলাম, 50তম পদ বের করছি 397 গুণন পদ সংখ্যা। টোটাল কতগুলো পদ বলতে বলছে ওরা? 50টি, তাই গুণন পদ সংখ্যা কত 50 ভাগ হলো 2, এলো ভাগ 2। এবার এই দুইটাকে যদি আমরা কি যোগ করি তাহলে এখানে আসে হলো 402 গুণন এখানে 50 রয়েছে আর এখানে 2 রয়েছে। এই 2 দ্বারা যদি তুমি 50 এর কাটো তাহলে হয় কত 25, এবং 402 কে যদি 25 দ্বারা গুণ করো তাহলে আসে হলো তোমার কত 10,050। তো এইটা হলো তোমাদের গ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তুমি উত্তরটি বুঝতে পেরেছো। দেখো তোমরা যারা প্রশ্নটি বুঝতে পেরেছো তারা অতি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে লিখে দাও থ্যাংক ইউ ভাইয়া, এবং যারা বুঝতে পারো না তারা লেখা হলো প্রবলেম। সেক্ষেত্রে আমরা এটাকে আরো একবার আনবো। আর একটা কথা বলে দিই, আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে একবারে প্রত্যেকটা প্রশ্ন খুবই নিখুঁত ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এমসিকিউ থেকে শুরু করে প্রত্যেকটা টপিক অনেক সময় নিয়ে তোমাদেরকে শেখানো হয়েছে। তাও যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে তুমি এখন পর্যন্ত কিন্তু খুব বেশি নাই যারা প্রবলেম লিখেছে, যারা যে প্রবলেম লিখেছিল আমরা কিন্তু তাদের সেই সলভ করে দিয়েছি। আর যদি কোনো নতুন ছাত্র এসে থাকো সেক্ষেত্রে তুমি সেই প্রবলেমগুলো দেখে নিতে পারো পূর্বের সেই ক্লাসগুলো, যে তোমার সেখানে কোনো প্রবলেম আছে কিনা। দেখো তুমি যদি ইউটিউবে যাওয়ার পর যদি লেখো বিএসসি রাসেল, ঠিক আছে, দেন বিএসসি রাসেল লেখার সাথে সাথে আমাদের যে চ্যানেলটি সেটা কিন্তু তুমি পেয়ে যাবা। চ্যানেলটির ভিতরে যাওয়ার সাথে সাথে দেখবে এরকম অনেকগুলো প্লেলিস্ট রয়েছে। তুমি যে ক্লাসে পড়ো অর্থাৎ ক্লাস 8ম শ্রেণীর যে গণিত ক্লাসটা রয়েছে এখানে দেখো অলরেডি আমরা একটা অধ্যায়ের উপরে অলরেডি 11টা ভিডিও দিয়েছি, এবং এইটা সহ টোটাল হলো 12টি ভিডিও। তো আমরা একটা অধ্যায়ের উপরে 12টি দিয়েছি, যতগুলো কাজ ছিল সবগুলো কাজ করে দিয়েছি। তুমি যদি এখান থেকে দেখে নাও তাহলে তোমার সকল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এছাড়াও তোমাদের ক্লাস 8 এর যে গ্রামাটিক্যাল ক্লাসটা রয়েছে সেই গ্রামাটিক্যাল ক্লাসগুলো কিন্তু আমরা নিচ্ছি, কারণ এই গ্রামাটিক্যাল ক্লাসটা কিন্তু কেউ নিচ্ছে না এখন পর্যন্ত। তো আমরা এই ক্লাসটি হাতে নিয়েছি যে এই ক্লাসটি আমরা শেষ করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবা, সবাই আমাদেরকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের বলবো, আমরা তোমাদের আবারও সেই জিনিসগুলো বুঝিয়ে দিব। এর পরবর্তী অধ্যায়টা আমরা শুরু করবো তোমাদের পাটিগণিত। তার জন্য পাটিগণিতের কিছু সূত্র দরকার। তো তোমরা এই ভিডিও থেকে এই পাটিগণিতের যত সূত্র আছে সবগুলো সূত্র কিভাবে মনে রাখবা এন্ড কি কি সূত্র রয়েছে এগুলো সব তুমি এখান থেকে দেখে নিতে পারো। দেখ সর্বপ্রথম সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।